কথার জবাব দিচ্ছ না কেন? কালকেও তুমি বিয়ে করে বউকে সাথে নিয়ে ঢোকোনি। তুমি চাও কি বিয়ে হয়ে যাওয়ার পরও এমন বুলশিট কার্যকর্ম করার মানে কি? ইমতিয়াজ ভুইয়া বললেন, আহ, ছেলেটা মাত্র আসলো, তুমি পরে জেরা করো উর্মি। উর্মি ভুইয়া ছেলের দিকে তাকিয়ে বললেন। মা ছেলের কথার মাঝে কারো কথা বলা এলাও না। ইমতিয়াজ ভুইয়া আর কিছু বললেন না। ইহাব মায়ের দিকে তাকিয়ে বলল, একটু কাজ ছিল আম্মু, ব্যবসা আবারও রিস্টার্ট করব, তাই এই নিয়ে কয়েকদিন ব্যস্ততা যাচ্ছে। উর্মি ভুইয়া বললেন, তোমার ব্যবসায়িক ব্যস্ততা বিয়ের পরও শুরু হলো কেন হঠাৎ? ঘরে আমার অধীনে একজন এসেছে, এখন তার ভরণ পোষণ দেখাশোনা তো আমাকেই করতে হবে আম্মু। বাবার টাকা দিয়ে নিশ্চয়ই আমার স্ত্রীকে পালবো না, তাই না? উর্মি ভুইয়া আর কিছু বললেন না। ছেলেকে ঘরে যেতে ইশারা করলেন। ইহাব মায়ের সামনে থেকে চলে গেল। ইমতিয়াজ ভুইয়া বললেন, উর্মি, রুমে আসো, ঘুমাবো। উর্মি ভুইয়া আবারও ডাইনিং টেবিলে বসে খাতায় লিখতে বসে গেলেন। ইমতিয়াজ ভুইয়া তার পাশে বসে বললেন, এখন আবার খাতা কলম নিয়ে বসলে কেন? এখনই রুমে চলো, ঘুমাবে তুমি। এত রাত জেগে পড়াশোনা করলে তুমি অসুস্থ হয়ে পড়বে। হব না, আপনি ঘুমাতে যান, আমি কাজটা শেষ করে আসছি। ইমতিয়াজ ভুইয়া বললেন, সবকিছুতেই তোমার তেরামি এখনো গেল না। যা নিজে বলবে সেটাই হবে। সেই ইয়াং বয়স থেকে আমাকে জ্বালিয়ে মারছো তুমি। উর্মি ভুইয়া বললেন, আপনাকে নিশ্চয় আমি জ্বলতে বলিনি। যেহেতু যেচে পড়ে জ্বলছেন, সেহেতু এর দায় আমার নয়। ইমতিয়াজ ভুইয়া আর কিছু না বলে স্ত্রীর পাশে কিছুক্ষণ বসে থাকলেন। তারপর আচমকা স্ত্রীকে টেনে উপরে নিয়ে যেতে লাগলেন। উর্মি ভুইয়া বললেন, আরে কি সমস্যা? এত কাজ করার প্রয়োজন নেই। এসব কাজের জন্য দাম্পত্য জীবনে দূরত্ব সৃষ্টি হয়। চলোই যাক কাজকর্ম। ইহাব রুমে ঢুকে দেখলো মানহা কাঁথা গায়ে জড়িয়ে শুয়ে আছে। সে আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। খানিকক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো স্টাডি টেবিলে ভাত তরকারি রাখা। ইহাব চুপচাপ চেয়ারে বসে খাওয়া শুরু করলো। মাঝপথে খাওয়া থামিয়ে বলল, খাওয়া হয়েছে? মানহা হু বলে চুপ করে রইল। ইহাব খেতে খেতে জিজ্ঞাসা করলো। কালকে সেন্সলেস হয়ে গিয়েছিলে কেন? মানহা জবাব দিল না। ইহাব আবারও বলল। নাটক করছিলে? মানহা এবার কাঁথা সরিয়ে উঠে বসলো। ইহাব তার দিকে চেয়ে বলল। তাহলে? মানহা রয়েস হয়ে বলল। আচ্ছা, আপনি আমাকে বিয়ে করেছেন কেন জানতে পারি? ইহাব আস্তে ধীরে খাওয়া শেষ করে বেসিনে হাত ধুয়ে তোয়ালে দিয়ে হাত মুছলো। তারপর মানহার পাশে গিয়ে বসলো। মানহা তা দেখে দূরত্ব বজায় রেখে বসলো। ইহাব সেটা খেয়াল করলেও কিছু বলল না। সে বলল, আসলে তোমার ভাইয়ের ওপর প্রতিশোধ নিতে তোমাকে বিয়ে করেছি। শ্লা নিজেকে কিভাবে কে জানে। এখন তোমার ওপরে সিনেমার মতো অত্যাচার করব, আর তোমার ভাই সুসুর করে ভালো হয়ে যাবে। মানহা বুঝলো লোকটা ইত্রামি করছে, রাগ লাগছে তার। সে বিরক্তিসূচক শব্দ করলো। ইহাব মজা পেল। সে এবার বলল, বউ, স্বামীর কাছে আসো। আমি আসলেই তুমি পালাই পালাই করো কেন? এটা কিন্তু ঠিক না। মানহা বলল, দয়া করে আমার সামনে বারবার স্বামী স্ত্রী শব্দটা উচ্চারণ করবেন না। আমার এই সম্পর্ক নিয়ে ফোবিয়া আছে। কালকে অজ্ঞান হয়ে যাওয়ার কারণটাও এটা। আমাকে ধীরে ধীরে মানিয়ে নিতে দিন। বিয়ে করলে খালি কাছাকাছি আসতে হবে এমনটা ভাবেন কেন? আর তাছাড়া আজীবন তো আছেই সংসার স্বামী ধর্ম পালন করার জন্য। তখন এমনিতেই ঠিক হয়ে যাব। অদ্ভুত ইঙ্গিতপূর্ণ কথাগুলো তখনের জন্য তুলে রাখুন। এখন আমার এগুলো শুনতে গায়ে কাঁপুনি ধরে। যদিও আপনাকে আমার পছন্দ নয়, তবুও যেহেতু এখন স্বামী হয়েই গেছেন, তাই আপনাকে কথাগুলো জানানোর প্রয়োজন দেখে এসব জানালাম। আশা করি তার মান রাখবেন। ইহাব বলল, বিয়ে করে বউয়ের কাছে যেতে পারবো না, তাহলে বিয়ে করলাম কেন? সেটার আমি কি জানি? আপনাকে বিয়ে করার জন্য আমি বা আমার পরিবার জোর করেনি। আপনি হুম্বিতম্বি করে বিয়ে করেছেন। এখন সম্পূর্ণ দায়ভার আপনার। ইহাব ফোঁস করে দম ছাড়ল। যেমন ভাই ঠিক তেমন বোন, কোনো কিছু হলেই সব দায়ভার তার। খানিকক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তুমি সময় নাও, তবে বেশি দিন নিও না, কেমন? মানহা কিছু বলল না, মুখ মুচড়ালো। আর সে বেশি দিন সময় নিও না, ঠং। ইহাব বলল, তা ঘুমাবে কই? মানহা ভ্রু কুচকি ইয়ে বলল। ঘুমাবো কই মানে? ইহা পায়ের উপর পা তুলে বলল, একটু আগেই না বললে স্বামী স্ত্রী সম্পর্ক না ভাবতে? তাহলে যদি সম্পর্ক বাদ দেই, তুমি আমার সাথে ঘুমাবে কি পরিচয়ে? অহেতুক কথা বলবেন না। ঘুমানোর সাথে স্বামী স্ত্রী এলো কোথা থেকে? আপনি এক পাশে, আমি অন্য পাশে, ব্যাস কাহিনী খতম। কিন্তু আমি তো বউকে না জড়িয়ে ঘুমাবো না। কোলবালিশ আলমারিতে ঢুকিয়ে ফেলেছি,
তাই আমার সাথে ঘুমাতে চাইলে এরকম করেই ঘুমাতে হবে। তুমি রাজি? মানহা গম্ভীর কণ্ঠে বলল, একটু আগে আপনাকে কি বললাম, আপনি কি আমার কথা বোঝেননি? বুঝেছি। তো বুঝলে এক কথা বারবার বলেন কেন? আমার প্যানিক অ্যাটাক আসছে এসবে, তবুও ইত্রামি করছেন কেন? এগুলো ফান মনে হচ্ছে আপনার? মানুষ যেসব ভয় পায় সেসবকে জয় করতে হয়। ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলে বা দূরে দূরে থাকলেই কি এর সমাধান হবে? এখন ফোবিয়ার জন্য দূরে থাকলে কিন্তু একটা সময় তো ঠিক হয়ে এগিয়ে আসতে হবে তখন। তাই ধীরে ধীরে সহজ হওয়ার চেষ্টা করা উচিত। সেটা সময় অনুযায়ী হবে, এখন এত কথা বলার প্রয়োজন নেই। অনেক রাত হয়েছে, এখন ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। বলেই চেয়ার থেকে উঠে বিছানায় শুয়ে পড়ল। ইহাব নাক কুচকে বলল, শালার জীবন, বিয়ে করেও যেই বিয়ে না করেও সেই, আলটিমেটলি যেই লাউ সেই কদু। শুনশান রাস্তায় কালো ডোরাকাটা রঙের লং কোটে আবৃত একজন হেঁটে আসছে, হাতে ব্যাগ জাতীয় কিছু। লোকটা বিশাল আলিশান বাড়ির সামনে থামলো। সে ব্যাগ থেকে রোপ বের করে সেটার সাহায্যে বাড়িটার উঁচু দেয়াল টপকালো। খুবই ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। তবুও মধ্যরাতের এই নিরিবিলি পরিবেশে বুট জুতার হালকা খটখট আওয়াজ শোনা গেল। লোকটা আশেপাশে পর্যবেক্ষণ করে বারান্দার ক্যারাবিনা ধাতব ধাতব লক, যার সাহায্যে উপরে উঠা যায়, দিয়ে উপরে উঠে গেল। লোকটা বারান্দার থাই গ্লাস খুলে ভিতরে প্রবেশ করলো। ঘরটা ডিম লাইটের হালকা আলোয় আলোকিত হয়ে আছে। সেই আলোতে একজনকে বিছানায় শায়িত দেখলো। লোকটা তার নীল চক্ষু দ্বারা বাজের ন্যায় আশেপাশ পর্যবেক্ষণ করে ফেললো। শেলফের নিকটে গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে নিজের কাঙ্ক্ষিত জিনিসটি পেল। জিনিসটি হাতের মুঠোয় নিয়ে ক্রুড় হাসলো। বিছানার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ইয়োর গেম ইজ ফিনিশড। ঘুম থেকে উঠে মারওয়ানের মাথা ভার ভার লাগছে। আজকে অন্যান্য দিনের তুলনায় মাত্রাতিরিক্ত ঘুমিয়েছে। আশেপাশে তাকিয়ে কাউকে দেখলো না, সবাই ঘুম থেকে উঠে পড়েছে। তার মানে মারওয়ান আড়মোড়া ভেঙে ঘড়ি দেখলো 12:30 বাজে। আজকে লিলিপুটের ছাও কেউ তার ঘুম ভাঙায়নি। অদ্ভুত। মারওয়ান ব্রাশ নিয়ে কলপারে গেল। মুখ ধুয়ে রান্নাঘরে উকি দিয়ে দেখলো আর রান্নাঘরে কেউ নেই। তার ভ্রুজোড়া বেঁকে গেল। বাড়ি এত নিস্তব্ধ কেন? মারওয়ান ঘরে গিয়ে ব্রাশ রেখে বেরিয়ে এসে জোরে ডাকলো, মাহাদি, মাহফুজ কোথায় তোরা? মাহফুজ ঘর থেকে বেরিয়ে বড় ভাইয়ের সামনে দাঁড়ালো। মারওয়ান বলল, বাড়ি এত নিশ্চুপ কেন? সবাই কই? মাহাদি কিছুক্ষণ চুপ থেকে বলল, আম্মা ঘরে শুয়ে আছে, মেজো ভাইয়া কাজে আর আব্বা। কি হলো আব্বা? কি? আব্বা ভাবিকে তার বাপের বাড়ি রাখতে গিয়েছিলেন। মারওয়ান আর কিছু বলল না, চুপচাপ হেঁটে ঘরে চলে গেল। মাহফুজ ভারী অবাক হলো। বউ বাচ্চা চলে গেছে শোনার পরও কোনো হেলদোল নেই। একটা মানুষ নির্লিপ্ত কি করে হতে পারে এতটা? মারওয়ান ঘরে ঢুকে প্যান্টের পকেট থেকে সিগারেট বের করে তা ধরিয়ে টানতে লাগলো। তারপর কালকে শার্টের পকেট হাতড়ে চিঠিটা বের করলো। চিঠিটা বারবার পড়লো। তারপর উঠে শার্টের গায়ে জড়ালো। চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে লাইটার দিয়ে পুড়িয়ে ফেললো। পোড়ানো শেষ হলে ঘর আটকে বেরিয়ে পড়লো গন্তব্যে। নাসিরউদ্দিন বহুদিন পর মেয়েকে দেখে তবদা খেয়ে গেলেন। যখন হুঁশে ফিরলেন তখন জোরে নিশাতের মাকে ডেকে উঠলেন। রাবেয়া খাতুন রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। নিশাত মা বাবাকে দেখে চোখের পানি ছেড়ে দিল। রাবেয়া খাতুন মেয়েকে দেখে সবকিছু ভুলে দৌড়ে গিয়ে জাপটে ধরে কেঁদে উঠলেন। নিশাতও তাল মিলিয়ে কাঁদছে। নাসিরউদ্দিন নিজের চোখের কোণা মুছে দাঁড়িয়ে রইলেন। নিশাত মাকে ছেড়ে বাবাকে ধরে কেঁদে দিল। নাসিরউদ্দিন বহু কষ্টে চোখের পানি আটকে রেখেছেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই ছোট্ট নিশাত আজ কত বড় হয়ে গেছে। মেয়েকে চোখের দেখাও দেখেনি আজ কতগুলো বছর। বিয়ে হয়ে গেলে বুঝি মেয়েটা এত পর হয়ে যায়? তার সেই ঘর মাতিয়ে রাখা মেয়েটা কতদিন পর বাবার বাড়ি আসলো। নাসিরউদ্দিন ভাঙা কণ্ঠে বললেন, বাড়ির কথা মনে পড়লো তাহলে? নিশাত ফোপাতে ফোপাতে বলল, তোমাদের কথা সারাক্ষণ মনে পড়ে। নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা কাজ করে এখন বাবা। সংসারে আর ভালো লাগে না, আর যাবো না ওই সংসারে। বলেই আবারও কেঁদে দিল। নাসিরউদ্দিন বুঝলেন মেয়ের আক্ষেপ। তিনি বললেন, জামাই, নাতি কই? নিশাত বাবার বুক থেকে উঠে চোখ মুছে বলল, শ্বশুর আব্বা নাহওয়ানকে নিয়ে বাইরে দাঁড়ানো ভুলেই গেছি আমি। মা ভেতরে যাও। রাবেয়া খাতুন সম্মতি জানিয়ে ভিতরে চলে গেলেন। নিশাত বাইরে গিয়ে মাহবুব আলমকে ভেতরে আসতে বললেন। মাহবুব আলম নাতিকে নিয়ে বাড়িতে ঢুকলেন। নাসিরউদ্দিন বন্ধুরূপী বেয়াইকে দেখে কোলাকুলি করলেন। মাহবুব আলম বললেন, কিরে বাড়িতে যাওয়া যায় না? মেয়ে নেই দেখে ওই বাড়িতে পাই দিস না এখন? বেয়ান হয়ে না যাস, অন্তত বন্ধু হিসেবে তো যেতে পারিস। নাসিরউদ্দিন বললেন, আরে ব্যস্ত থাকি ইদানিং, তাছাড়া জমি জমা দেখতে হয়, সময় হয়ে ওঠে না আগের মতো। তুইও তো আসিস না এখন। বলেই মাহবুব আলমের কোলে নাতিকে দেখে হাত বাড়িয়ে দিলেন। নাহওয়ান মুখ ফিরিয়ে নিল। নানাকে চেনে না, সে প্রথম দেখলো, তাই মুখ ফিরিয়ে নিয়েছে। নাসিরউদ্দিন বললেন, আরে আমার নানু ভাই রাগ করেছেন? নানার কোলে আসবেন না?
মাহবুব আলম নাতিকে উদ্দেশ্য করে বললেন। নাহুয়ান বলল। নানু ভাই। মাহবুব আলম মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। নাহুয়ান নাসিরউদ্দিনের দিকে আবারও চাইল, তারপর দাদার ঘাড়ে মাথা ফেলে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, বাবা কই? বাবা কইছি যাব। বাবা, বাবা। নাসিরউদ্দিন বললেন। তোর ছেলে কই? মাহবুব আলম কিছু বললেন না, নিশাতের দিকে নাতিকে বাড়িয়ে দিয়ে বললেন, এবার আমি যাই মা, তোমার শাশুড়ি বাড়িতে একা আছে। না আব্বা, বসুন কিছুক্ষণ, কিছু মুখে দিয়ে তারপর যান। না রে মা, এখনই যেতে হবে, কাজ আছে। তুই সাবধানে থাকিস। নাসিরউদ্দিন মাহবুব আলমকে উদ্দেশ্য করে আবারও বললেন, প্রশ্নটা এড়িয়ে গেলি মনে হলো। তোর ছেলে কি জীবনেও ঠিক হবে না? আমার মেয়ের জীবনটা তোরা নষ্ট করেছিস, সাথে আমিও দোষী। এরকম অকর্মা ছেলের কাছে কেন মেয়েকে বিয়ে দিয়েছিলাম? তোর ছেলে নাকি কাজ করবে বিয়ের পর, এসব বলে বিয়েতে রাজি করিয়েছিলি। কই, সে তো এখনো কোনো কাজবাজ করে না। মিথ্যা বলেছিলি কেন? শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে এত বড় ভুল সিদ্ধান্ত কেন যে নিয়েছিলাম, এখন হারে হারে টের পাচ্ছি। এর চেয়ে একটা চাষাভুষা হাতে মেয়ে দিলেও আজকে মেয়ে স্বামীর সাথে বাবার বাড়ি আসতে পারতো। মাহবুব আলম মাথা নিচু করে থাকলেন। নিশাত বাবাকে ধরে বলল, প্লিজ বাবা, আব্বাকে কিছু বলো না। ওই মানুষটার জন্য ফেরেশতার মতো এই মানুষটাকে কথা শুনিও না। তাকে যদি দোষী করো তাহলে অর্ধেক দোষ তোমাদেরও আছে। তোমার সায় না থাকলে এই বিয়ে হতো না, তাই অহেতুক একে অপরকে দোষ দেওয়া বন্ধ করো। নাসিরউদ্দিন ছলছল চোখে বললেন, ঠিকই বলেছিস, দোষ আমারও আছে। না হলে কেউ বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দেয়? শুনেছিলাম বিয়ে হয়ে গেলে আল্লাহ রোজগার বাড়িয়ে দেন, হিসেবে দিয়েছিলাম, কিন্তু এমন হবে ভাবিনি রে। মাহবুব আলম আর দাঁড়িয়ে না থেকে চলে যেতে লাগলো। নিশাত নাহওয়ানকে নামিয়ে দৌড়ে গিয়ে বলল, আব্বা মেয়েকে রেখে চলে যাচ্ছেন? কথাটা শুনে মাহবুব আলম চোখের পানি আড়াল করে দাঁড়িয়ে গেলেন। চোখ মুছে ঘুরে বললেন, মেয়েকে তার আসল বাবার কাছে দিয়ে গেলাম। এই নকল বাবাকে কি দরকার? নিশাত দ্রুত এসে মাহবুব আলমকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিয়ে বলল, আসল নকল বুঝি না। আমার কাছে আমার দুই বাবাই শ্রদ্ধার, ভালোবাসার। নকল বলে আমায় পর করে দিচ্ছেন কেন আব্বা? মাহবুব আলম নিশাতের মাথায় হাত টেকিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন। একদিন তুই অনেক সুখী হবি দেখিস। নিশাত কাঁদতেই থাকলো। নাহওয়ান মাকে দেখা দেখি দাদার পা জড়িয়ে ধরল। জিনান আধাম। ইয়েস স্যার। কালো কোটো মাথায় হ্যাট পরা নীলচক্ষু বিশিষ্ট জিনান আধাম নামক ব্যক্তিটি প্রতি উত্তর করল। বুদ্ধিদীপ্ত মুখ ও অদ্ভুত তার গেটআপ। তার সামনে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হেড বসা। হেড টেবিলে দুটো হাত এগিয়ে বললেন, হোয়াই ইজ ইউর ওয়ার্কিং প্রোগ্রেসিং স্লোলি? আমি তো আমার সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি স্যার। আপনার কেন এমন মনে হচ্ছে যে কাজ স্লো এগোচ্ছে? হেড গম্ভীর মুখে বললেন, I have received some allegation about you, Adam, and my question is based on that. Allegation? Yes. আধামের নীলচক্ষু দুটো কুচকে গেল। পরক্ষণে তা স্বাভাবিক হয়ে গেল। সে ক্যাজুয়ালি বলল, কেমন এলিগেশন? সেটা জানিয়ে দেওয়া হবে। প্রায় অনেক দিনে অন্য ডিপার্টমেন্টে ছিলে, এখন আবার ইমার্জেন্সি গ্রুপের সাথে কাজ করছো। তোমার অনুভূতি কেমন? গুড। হেড ভ্রু কুচকে বললেন, অনলি গুড। কাজে আগের মতো ফ্লো আসলে আশা করি দ্রুতই ফ্যান্টাসিক অ্যাডারেন্সটিক বলতে পারবো। বেস্ট অফ লাক। আশা করি দ্রুতই আগের মতো ব্যাক করবে। তোমার অন্যান্য এজেন্টদের সাথে কথা বলে নেবে। অপরাধী কেউ যেন হাতের নাগাল থেকে বেরিয়ে না যায়, সেদিকে অল টাইম ফোকাস রাখবে। খুব শীঘ্রই তোমার ব্যাচ তোমার হাতে পৌঁছে যাবে। থ্যাঙ্কস স্যার। বলেই আধাম চমৎকার এক হাসি দিয়ে দাঁড়িয়ে গেল। হেড হাসির দিকে তাকিয়ে মুগ্ধ হলেন। সেও হাসির বিপরীতে মুচকি হেসে যাওয়ার জন্য ইশারা করলেন। আধাম ইশারা বুঝে মুখ গম্ভীর করে হেঁটে বেরিয়ে গেল। হেড তাকিয়ে রইলেন আধামের যাওয়ার দিকে। এই ইন্টেলিজেন্স গ্রুপে তিনজন তার স্নেহভাজন, জিনান আধাম, নওয়াজ সাবির এবং মুনতাজির জায়েদ। কিছু মানুষের শিরা উপশিরা ধমনী পর্যন্ত ঘাটতারামি প্রবাহিত হয়। এর উৎকৃষ্ট উদাহরণ মারওয়া। নওজাত বউ বাচ্চার অনুপস্থিতি তাকে বিন্দুমাত্র হতাশ করল না, দুঃখ ছুতে পারল না। স্বাভাবিক নিয়মে খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, আর বাইরে টহল দিয়ে বেড়াচ্ছে, যেন সে পিওর সিঙ্গেল পুরুষ।
সে যে 2 বছর বয়সী একটা পুত্র সন্তানের বাবা সেটা বোধ করি 2 দিনে ভুলে বসে আছে। মাহবুব আলম বড় পুত্রের সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। নিশাত চলে যাওয়ার পরদিন মারওয়ানের বউ বাচ্চার প্রতি অনীহা আর নির্লিপ্ততা দেখে চিল্লাচিল্লি করে প্রেসার বাড়িয়ে বিছানামুখী হয়েছেন তিনি। অথচ তার গুণধর বড় পুত্র ছিল একেবারে নির্লিপ্ত, যেন এসব কথা কানেই ঢোকেনি তার। সেই থেকে একটা শব্দ মাহবুব আলম খরচ করেননি আর। অন্যদিকে মারওয়ানের এইদিকে বিশেষ নজর নেই। সে সকাল সকাল বের হয়ে যায়, ফেরে একেবারে রাতে। কোথায় থাকে, কোথায় খায়, কি করে তা জিজ্ঞাসা করলেও কোনো সদুত্তর পাওয়া যায় না। ঘরে এসে গভীর ঘুমে তলিয়ে যায়। ফোন দিয়ে একমাত্র বাবা নেওটা ছেলের খোঁজ পর্যন্ত নেয় না। অতটুকু ছেলে তাকে ছাড়া কেমন আছে, কি করছে, আপাত দৃষ্টিতে নিজের স্ত্রীকে না হয় বাদই দিল, কিন্তু সন্তানের প্রতি এরকম বিমুখ দায়িত্ব জ্ঞানহীন বাবা আর একটাও আছে কিনা সেটা আসলেই ভাবনার বিষয়। মারওয়ান ঘরে ঢুকে বিছানায় ঘামে ভেজা শার্ট খুলে রাখলো, তারপর হাত পা চড়িয়ে চোখ বুজলো। ক্লান্তিতে চোখ বুজে আসার সময় বুকটা ভার ভার লাগলো, মনে হচ্ছে বুকের উপর কেউ শুয়ে আছে। আচমকা চোখ খুলে তাকিয়ে দেখলো কেউ নেই। তার বুকটা খালি। আশেপাশে তাকে কি যেন খুঁজলো। এরকম বুক বেয়ে ওঠার স্বভাব তো নাহওয়ানের, কিন্তু ও আসবে কোথা থেকে? স্বপ্ন দেখছে সম্ভবত। মারওয়ান কোথা থেকে এসব ঝেড়ে চোখ বুজে ঘুমের দেশে তলিয়ে গেল। মাঝরাতে ঘুম ছুটে গেল। মারওয়ান উঠে বসলো, খিদে পেয়েছে তার। নিশাত চলে যাওয়ার 3 দিন হলো। 2 দিন ধরে ঘরের মানুষদের সাথে অঘোষিত যুদ্ধ চলছে। তার ঘরে খায় না সে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আজ এই মাঝরাতে খিদে লেগেছে তার। সে খাট থেকে নেমে দরজা খুলে রান্নাঘরের উদ্দেশ্যে বেরোলো। ঘরের সামনে লাইটের আলো উঠানকে আলোকিত করে রেখেছে। সে ধীর পায়ে হেঁটে রান্নাঘরের দরজা খুললো। লাইট জ্বালিয়ে পাতিলের ঢাকনা উঠিয়ে দেখলো কোনো খাবার আছে কিনা। পাতিলে সামান্য ভাত ও তরকারি ছিল। মারওয়ান হাত ধুয়ে প্লেটে ভাত তরকারি বেড়ে নিল। রান্নাঘরের মেঝেতে বসে ভাত খেতে লাগলো। ভাত খেয়ে প্লেট ধুয়ে রেখে দিল। তারপর রান্নাঘরের বাতি নিভিয়ে দরজাটকে ঘরের উদ্দেশ্যে হাঁটা দিল। পথিমধ্যে কারো ডাকে থেমে গেল। ঘাড় ঘুরিয়ে দেখলো মাহাদি দাঁড়ানো। মাহাদি হেঁটে এসে বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া, নাওয়ান ভাবিকে আনবে না? মারওয়ান লুঙ্গি ধরে বলল, তোর ভাবি আমাকে বলে গেছে নাকি? আমরা কোন দুঃখে? তোমার এত উদাসীনতা কিন্তু ভালো নয় ভাইয়া। এতদিন সংসার, স্ত্রী, সন্তানের প্রতি একটুও মায়া জন্মেনি তোমার। ভাবিকে বাদ দিলাম, নাওয়ানকেও কি তোমার মনে পড়ে না? বাবা মা তোমার এরকম উদ্ভট কার্যক্রমে খেপে গেছেন। মারওয়ান হামি দিয়ে বলল, আমার ঘুম পাচ্ছে। এইসব বিষয়ে পেশাল পাড়তে আমার ইচ্ছে করছে না, ঘুমিয়ে পড়ো। বলেই হেঁটে ঘরে চলে গেল। মাহাদি দাঁড়িয়ে আছে, বড় ভাই চলে যাওয়া দেখলো। ফোঁস করে নিঃশ্বাস ফেলে কত কিছু ভেবে গেল। বড় ভাইয়ের মতিগতি বোঝা বড় দায়। বড় ভাই কি কোনোদিনও স্বাভাবিক হবে না? এরকম রোবটের মতো স্বভাব কতদিন থাকবে? আদৌ কোনোদিন পরিবর্তন হবে? কি হবে? ভবিষ্যৎ মহান রব ফয়সালা করে দিক। আর কিছু ভাবতে পারল না সে। চিন্তিত ভঙ্গিতে ঘরে চলে গেল। নিশুতি রাত। গুনগুন করে কান্নার আওয়াজে ইহাবের ঘুম ভেঙে গেল। মানহা ঘুমের ঘরে গুনগুন করে কাঁদছে। বিষয়টা ইহাব গত রাতেও খেয়াল করেছে। আগে কাঁদতো কিনা সে জানে না। ইহাব ঘুম ঘুম চোখে উঠে বসলো। ডিম লাইটের আলোতে ঘুমন্ত মানহার দিকে চাইলো। ইহাব গায়ে হাত রাখতে চেয়েও রাখলো না। মানহার দিকে কিছুটা এগিয়ে গিয়ে আস্তে করে ডাকতে লাগলো, মানহা, এই মানহা। মানহা ঘুমের মধ্যে কেঁপে উঠল। ইহাব মানহাকে কাঁপতে দেখে কিছুটা ভয় পেল। মানহা শরীরে হাত দিল, যেন কাঁপুনি কমে। মানহা কাঁপতে কাঁপতে একসময় স্থির হয়ে গেল। ঘাম ছেড়ে দিয়েছে তার শরীরে। ইহাব মানহার শরীর মৃদু নাড়িয়ে আবারও ডাকলো, মানহা, মানহা। মানহা এপাশ ফিরে ইহাবের হাত জড়িয়ে ধরে বলল, আম্মু, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, আমার ভীষণ ভয় করছে। ওরা আবার এসেছে। বলে ইহাবের হাত শক্ত করে পেঁচিয়ে ধরল। ইহাব ভ্রু ভাঁজ করে চাইলো, কারা আবার এসেছে? মানহাকে ডেকেও কোনো সারা শব্দ পেল না। অনেকক্ষণ ধরে হাত শক্ত করে ধরায় ঝিরঝির করে উঠল হাতখানা। হাত ছাড়াতেও পারছে না। এমনিতেই ঘুমের 12টা বেজে গেছে। অগত্যা চুপচাপ বসে রইল। ভোর 4টা। মানহা নড়ে চড়ে উঠল। চোখের পাতা ধীরে ধীরে খুলে গেল। দৃষ্টিতে ধরা দিল আলো আধারে মিশেলে একটা ছায়ামূর্তি, যে তার সামনে ঝুঁকে রয়েছে। মানহা হকচকে গেল। ভয়ে হাত পা অবশ্যই আসলো তার। ছায়ামূর্তিটি এগিয়ে আসতে নিলে মানহা ভূত ভেবে সর্বশক্তি দিয়ে চর বসিয়ে দিল। অপরদিকে চর খেয়ে ঘুমন্ত ইহা বোকা বনে গেল। মাথার নিচে এক হাত রেখে কখন ঘুমে ঢলে পড়েছিল খেয়াল নেই তার। তার ঘুমন্ত মাথা ঝুঁকে মানহার দিকে আসলে মানহা ভয় পেয়ে অপ্রত্যাশিত কাণ্ড ঘটিয়ে ফেলে। কি থেকে কি ঘটে গেল মস্তিষ্কে সিগন্যাল দিতে রাগে ফেটে পড়ল ইহাব। মানহা কাঁপতে কাঁপতে দ্রুত শোয়া থেকে উঠে টেবিল ল্যাম্প জ্বালালো। পাশে তাকিয়ে দেখলো ইহাব গালে হাত দিয়ে রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মানহা ঢোক গিলে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? ইহাব গম্ভীর বদনে বলল, তুমি আমাকে থাপ্পড় দিলে কেন? দুঃখিত, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম খারাপ জাতীয় কিছু। সরি। সরি, জুতা মেরে গরু দান। মানহা মুখ নামিয়ে বলল, আপনি আমার দিকে ঝুঁকেছিলেন কেন? সুখে আমার তো সুখের কমতি নাই।
মাঝ রাত্রিরে হঠাৎ শরীরে পুলক দিয়ে উঠছিল তো, তাই ভাবলাম একটু ঝুঁকে কমাই। মানহা মুখ কঠিন করে বলল, বাজে কথা বলছেন কেন? বাজে কথা? আমাকে টাচ করবেন না, এসবে আমি কমফোর্টেবল নই। কথায় কথায় গায়ে পড়েন কেন? আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন যতদিন না আমি কমফোর্ট ফিল করি। ব্লা ব্লা ব্লা। মানহা চোখ কুচকে বলল, কি বলতে চাইছেন সরাসরি বলুন। আমার কথা আমাকে শোনাচ্ছেন কেন? ইহাব ঠান্ডা গলায় বলল। এত ডায়লগ দিয়ে সেই আমার গায়ে পড়ার লজিক কি ভাই? মানহা বিভ্রান্ত হলো। সদ্য ঘুম থেকে উঠে নিউরনে কথাগুলো সংযোগ করতে পারল না। ঘুমের কারণে মাথা ভার ভার লাগছে। চোখ কচলে বলল, কিছু খেয়েছেন নাকি? কে আপনার গায়ে পড়েছে? আপনার মতো লুজ ক্যারেক্টার আমার না, ওকে? চোখ সরান। ইহাব এর রাগ আকাশ ছিল। ইহাব শোয়া থেকে উঠে বসে নিজের হাত ঝাড়তে ঝাড়তে বলল, কার ক্যারেক্টার লুজ সেটা তো দেখলাম, ওই মুখে খালি বড় বড় কথা। সারা রাত আমার হাতের সাথে ঝাপটাঝাপটি করে এখন আমার উপরেই উল্টো দোষ দেওয়া হচ্ছে। উফ, চিপকে হাতের রস বের করে ফেলেছে মনে হয়। এই ব্যথা কতদিন থাকে কে জানে। আমার হাত গাল কি তোমার সম্পত্তি নাকি যে যখন ইচ্ছে তখন চেপে ধরবে, থাপ্পড় মারবে? শালার অকৃতজ্ঞ মেয়ে মানুষ। মানহা কিছুই বুঝতে পারল না। লোকটার হাত তার মাথার নিচে গেল কি করে। মানহা ভ্রু কুচকে বলল, হাতের সাথে ঝাপটাঝাপটি? ইহাব দুহাত এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ, না বুঝতে পারলে আসো, তোমাকে ঝাপটে বোঝাই। মানহা দূরে সরে বলল, দূরে থাকুন। আপনি আপনার জায়গায় ছেড়ে আমার জায়গায় এসেছেন কেন? তোমার যে রাত্রের বাতিক আছে তার জন্য। রাত্রের ব্যতিক মানে? রাত্রের বাতিক মানে ঘুমের মধ্যে হাঁটা, কথা বলা, ভেউ ভেউ করা ইত্যাদি ইত্যাদি। ভেউ ভেউ কি? গুনগুন করে কাঁদা। মানহা খুব শক্ত করে রাখলো মুখ। ইহাব আবারও বলল, তোমার জিনটিনের আছর আছে নাকি? তাই তো বলি তোমার বাপ ভাই বেশি রিয়াক্ট না করে আমার ঘাড়ে গোছিয়ে দিয়েছে কেন? উপরে উপরে আমার দেখতেই পারে না, এখন মেয়ের দোষ স্ক্রুটি লুকিয়ে পড়ে ছেলের হাতে তুলে দিয়েছে। ভূত টুতে ধরলে যেন পরের ছেলের ঘাড় আগে মটকায়। এত শেয়ানা তোমার পরিবার। মানহা এবার মুখ টান টান করে আওয়াজ উঁচু করে বলল, আপনি কিন্তু বেশি বেশি করছেন। না জেনে পটর পটর করছেন কেন? আমার কোনো কিছুর আঁচুটাচু নেই, সম্পূর্ণ স্বাভাবিক আমি। ইহাব হামি দিয়ে বলল। হ্যাঁ, তার নমুনা তো 2 রাতেই দেখিয়ে দিয়েছ। মানহা আর কিছু বলল না। কথায় কথা বাড়ে, তাই চুপচাপ অজু করার জন্য বাথরুমের উদ্দেশ্যে হাঁটা দিল। ইহাব মানহাকে চলে যেতে দেখে পিছন থেকে বলল, এখন পালাচ্ছ কেন? ভাই বোন দুটোই দুরন্দর। কোনো উত্তর দিতে না পারলে হয় ছ্যাদ করে উঠবে, না হয় পালিয়ে যাবে। মানহা হাঁটা থামিয়ে বলল, পায়ে পা লাগিয়ে ঝগড়া কিভাবে করতে হয় সেটা আপনার কাছ থেকে শেখা উচিত। দেখছেন বিষয়টা এড়িয়ে যাচ্ছি, তবুও খুঁচিয়ে খুঁচিয়ে ঝগড়া করতে যাচ্ছেন। ঘুমের ঘোরে মানুষ কত কিছুই তো করে, সেটা কি মনে রেখেছি? কি এক্সপ্লেইন করব? বলেই মানহা গটগট করে হেঁটে বাথরুমে চলে গেল। ইহাব গাল হাতাতে হাতাতে বলল, বেয়াদব মেয়ে, ছোট্ট মরিচ কিন্তু ঝাল মাগোমা। নাসিরউদ্দিন বাজারে গিয়েছে। নিশাত ফাঁকা উঠোনের মাঝখানে মোড়ায় বসা, চুলগুলো খুলে দেওয়া। নিশাতের চুলে তেল দিয়ে দিচ্ছে তার মা রাবেয়া খাতুন। একটু আগে নিশাত তার ছোট বোন নাজিয়ার মাথায় তেল দিয়ে দিচ্ছিল। তখন রাবেয়া খাতুন জোর করে বড় মেয়ের মাথায় তেল লাগাতে বসে গেলেন। নিশাত খাটো দেখে তার চুল বড় বড় লাগে, যদিও অনেকদিন ধরে চুলের যত্ন নেওয়া হয় না। বিয়ের পর থেকে চুলের যত্ন তেমন একটা নেওয়া হতো না। তারপরও নাহওয়ান হওয়ার পর থেকে তা একেবারেই বন্ধ হয়ে গেছে। আগের কথা ভাবতে ভাবতে ফোঁস করে দম ছাড়লো নিশাত। নাজিয়া নাহওয়ানকে নিয়ে খেলছে। নাজিয়া এবার ক্লাস 10-এ পড়ে। রাবিয়া খাতুন মেয়ের মাথায় তেল লাগাতে লাগাতে বললেন, নিশাত, তুই আর ঢাকা যাবি না? নিশাত চোখ বন্ধ করে বলল, জানি না মা। রাবিয়া খাতুন দীর্ঘশ্বাস ফেলে বললেন, এরকম ছেলের কাছে কেন যে তোকে দিয়েছিলাম একটা খোঁজও নিল না। নাতিটার জন্য খারাপ লাগে। সারাদিন বাবা বাবা করে মুখে ফেনা তুলে ফেলেছে, কিন্তু কাণ্ড জ্ঞানহীন বাবার কোনো খোঁজ নেই। কি যে হবে ভবিষ্যতে ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। নিশাত কিছু না বলে চুপচাপ শুনে যাচ্ছে। এবারই আসার পর থেকে রাতে ঘুম হয় না তার। সেদিন রাতে লোকটাকে চিঠির কথা জিজ্ঞাসা করলে কোনো জবাব দেয়নি। চিঠিটা কি সত্যি কোনো মেয়ে দিয়েছে? বিয়ের এত বছরে কোনোদিনও মারওয়ানকে চরিত্রহীন মনে হয়নি, তবে সেই চিঠি তার বিশ্বাস নাড়িয়ে দিয়েছে। বিয়ের অনেক বছর পরও কত সাধু পুরুষের মুখোশ উন্মোচিত হয়, সেখানে সংসারের প্রতি উদাসীন ওই পুরুষের যে নারী ঘটিত কোনো ব্যাপার নেই তারই বা গ্যারান্টি কি? সে তো ঠিকই জিজ্ঞাসা করেছিল চিঠিটা কার কে দিয়েছে, কিন্তু কোনো জবাব ওই ধোঁকাবাজ পুরুষ তাকে দেয়নি। নিশাত আজ যাবে না। এতই যখন বউ বাচ্চার প্রতি অনীহা ওই লোকে, সেহেতু ওই সংসারে পড়ে থাকার কোনো মানে হয় না। 4 বছর তো সে একাই সামলেছে সংসার, আর না এসব ভাবতে ভাবতে কখন যে মায়ের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে বলতে পারবে না।
নিশাত চোখ খুলে দেখলো সে কারো উড়ুর উপর মাথা ফেলে শুয়ে আছে, এখনো উঠোনেই বসা, মাথা ফেলে রেখে ঘুম ঘুম চোখে বলতে লাগলো। মা নাহওয়ান কই? ওপাশ থেকে উত্তর এলো না। নিশাত বলল, কি হলো, আমার ছেলে কই মা? মা আমি এখানে। নিশাত নিজের মাথার উপর ছেলের কণ্ঠ শুনে তড়িৎ মাথা তুলে চাইলো, তাকিয়ে দেখলো মারওয়ানের গুরু গম্ভীর চোখ মুখ, ছেলেকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে আছে। নিশাত ভুল দেখছে ভেবে চোখ কচলালো। কি সব দেখছে? সেই লোক এখানে আসবে কিভাবে? স্বপ্ন দেখছে না তো? নাহওয়ান বাবার গলা জড়িয়ে মায়ের দিকে তাকিয়ে ফিচফিচ করে হেসে দিল। নিশাতের হাত দুটো এখনো মারওয়ানের ঠ্যাঙের উপর ভর দেওয়া। মারওয়ান এতক্ষণে মুখ খুলল। নাটক শেষ হলে হাত দুটো সরাও। দেখতে ছোটখাটো হলেও কি হবে, ওজন তো মনে হয় 100 কেজির উপরে। হাতের ওজনে সহ্য করা যাচ্ছে না, হাতের ওজনে সহ্য করা যাচ্ছে না। পুরো শরীরে ভাত দিলে তো আমাকে খুঁজিয়ে পাওয়া যেত না। ভাগ্যিস ঘুমন্ত অবস্থায় আমাকে পরে কোলে টোলে নেয়নি। এই আলোর বস্তা কোলে তুললে নারী বয়ে বের হয়ে আসতো। আল্লাহ বাঁচাইছে। নিশাত মুখ কঠিন করে হাত দুটো সরিয়ে নিল, মোড়া থেকে উঠে দাঁড়িয়ে চুল খোপা করলো। পরনে গোল কামিজ, যা ফ্রকের মতো দেখাচ্ছে। মারওয়ান ভ্রু কুচকে রেখেই বলল, বাপের বাড়িতে এসে নিজেকে অবিবাহিত লেতা বাচ্চা মনে করছো নাকি? বাচ্চাদের মতো ফ্রক টপ পরে ঘুমাচ্ছ? নিশাত মুখ কঠিন রেখেই বলল, এটা কোনো ফ্রক নয়, এটাকে গোল কামিজ বলে। আপনি এখানে কি করছেন? মারওয়ান পা দুলাতে দুলাতে বলল, জামাই আদর খেতে এসেছিস? মানে? মানে সিম্পল, অনেকদিন জামাই আদর খাই না। তোমার বাপ মা তো আর আমাকে দাওয়াত করবে না, তাই নিজে লাজ লজ্জা ভেঙে আদর খেতে এলাম। নিশাত ওর মাথায় দিয়ে কঠিন কণ্ঠে বলল, সেদিনের ওই ঘটনার পর আপনি জামাই আদর খেতে এসেছেন কোন মুখে? আপনাদের পুরুষদের তো একটা নারীতে হয় না? সেই সাধু সেজে ভেতরে একটা বাইরে আরেকটা ঝুলিয়ে রাখেন আপনারা, যেন একটা চলে গেলে আরেকটা অপশন হিসেবে ব্যবহার করতে পারেন। মারওয়ান চোখ রাঙিয়ে বলল, মুখে লাগাম টান, ছেলের সামনে আর একটা ফালতু কথা বললে। নিশাত রেগে চিল্লিয়ে বলল, ফালতু কথা কোনটা? সেদিনের সেই চিঠি মিথ্যা নাকি চিঠি লেখা মিথ্যা? নিজের চোখকে অবিশ্বাস করি কিভাবে বলুন? কার সাথে সিনেমা দেখতে যান আপনি? কার হাতের রান্না খেতে চান আপনি? কে সেই একান্ত জন আপনার? এসবের জবাব কই? আপনি দোষী না হলে চুপ কেন আপনি? ছেলের চিন্তা আপনার করার আর কি দরকার? একদিন তো ঠিকই বাবার এই রূপ জানবে, তখন আর তার বাবার প্রতি শ্রদ্ধা পাগলামো থাকবে না তো? মারওয়ান রাগান্বিত হয়ে উঠে দাঁড়ালো। নাহওয়ান বাবা মাকে রাগারাগি করতে দেখে ভয়ে বাবার কোলে আরো গুটিয়ে গেল। মারওয়ান রাগ কন্ট্রোল করে নাহওয়ানকে নিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে হাঁটা দিল। শাশুড়ির কোলে ছেলেকে দিয়ে নিশাতের দিকে এগিয়ে গেল। রাবেয়া খাতুন জামাইকে রাখতে দেখে কিছুটা ভয় পেলেন। এমনিতেই মারওয়ান শ্বশুর বাড়ি আসে না, বিয়ের পরে এবার মিলিয়ে মোটে 2 বার এসেছে, তাই কন্যা জামাইয়ের সাথে তার সখ্যতা নেই। মেয়েকে চিল্লাতে শুনেছে সে, আবার মারবে টারবে না তো? মেয়েটাকে নিশাত ঘরে গিয়ে ফুঁসতে লাগলো। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। তার কথার কোনো দাম নেই, প্রত্যেকটা কথাকেই হেলা করে এই লোক, যেন নিশাত তার কেনা পুতুল, যেমনে নাচাবে তেমনি নাচবে সে। নিশাত সচরাচর রাগে না, কিন্তু রাগলে মুখ কন্ট্রোল করতে পারে না, যা আসে তাই উগড়ে দেয়। কে আছে কে নেই তার ধার ধারে না। লোকটা তাকে রাগিয়ে দিয়েছে আজ হেয়ালি করে সব কথাকে, যেন জোকস বলছে সে। ফালতু লোক। দরাম করে দরজা লাগানোর শব্দে কেঁপে উঠল নিশাত। সেদিকে তাকিয়ে দেখলো মারওয়ান রাগান্বিত ভঙ্গিতে তার দিকে এগিয়ে আসছে। নিশাত নড়ল না, আগের ভঙ্গিতেই বসে থাকলো। এই লোক কি করে সেও দেখবে। দোষ করেছে সে, অথচ চোখ রাঙিয়ে রাগ দেখাচ্ছে তাকে। আজকে তেরি-বেরি কিছু করলে কামড় বসিয়ে দিবে। রাগ অত্যাধিক উঠলে মানুষকে কামড়ানোর বাতিক আছে তার। মারওয়ান এসে নিশাতের গাল চেপে ধরে নিশাতের হাত কামড় বসিয়ে দিল। মারওয়ান ব্যথা পেলেও শব্দ করলো না কোনো। নিশাত 2 মিনিট পর দাঁত উঠিয়ে দেখলো রক্ত জমাট বেঁধে গেছে। নিশাত তবুও ফুঁসতে লাগলো। রাগ তার মোটেও কমছে না। আজ এই লোককে দেখেই ওই চিঠির কথা মনে পড়ে। যেমনি মাথা তালুর আগে ফেটে যায় যেন। লোকটা এখন তার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। তাতে তার কি? আরও কামড় দিতে হবে, না হলে রাগ পড়বে না তার। নিশাত দাঁড়ালো। মারওয়ানের বুক বরাবর তার মাথা। নিশাত কোথায় কামড়াবে ভেবে ভেবে বোতাম খোলা শার্টের ভিতর নজর গেল। আজ যেন তার গায়ে ডাইনি ভর করেছে। শার্টের 2 পাশের কলার ধরে বুকে কামড় বসিয়ে দিল আবার। মারওয়ান হাত মুষ্টিবদ্ধ করে কামড় খাচ্ছে। নিশাতকে সরাতে গেলে কামড়ের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে, তাই নিরীহ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর নিশাত মুখ উঠিয়ে দেখলো বুকে লাল দাগ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলো সে। বিয়ের পরে দ্বিতীয়বার এত রেগেছে নিশাত। মারওয়ানকে প্রথম যেবার কামড় দিয়েছিল তখন মারওয়ানও তাকে পাল্টা চড় দিয়েছিল। এমনিতে রাগের মাথা তার উপর চড় দেওয়া খেপে গিয়ে আরও কামড় দিয়েছিল সে। মারওয়ান সে কামড় খেয়ে একদিন বিছানাগামী হয়েছিল। তখন থেকে মারওয়ান নিশাতের কামড়যুক্ত রাগকে ভয় পায়। কামড় দেওয়া শেষ হলে নিশাত নিজেকে শান্ত করতে বিছানায় শুয়ে পড়ল। মারওয়ান বলল, যত সব পাগল ছাগল, কামড়িয়ে আবার বিছনায় পাঠানোর ধান্দা। কুকুরের কামড়ে 14টা ইঞ্জেকশন লাগে, কিন্তু মানুষরূপী ডাইনি কামড়ালে কাটা লাগে। নিশাত আবারও কটমট ভঙ্গিতে চাইতে মারওয়ান বলল,
নিশাতের মাথা ঘুরতে শুরু করেছে। তার ঘরের মধ্যেই বাথরুম, তাই উঠে দৌড়ে বাথরুমে গেল। মারওয়ান নিশাতকে বাথরুমে যেতে দেখে নিজেও পিছু পিছু গেল। নিশাত মাথায় হাত চেপে ধরে পানি ঢালছে। মারওয়ান পেছন থেকে নিশাতকে ধরলো। নিশাতের মাথায় পানি ঢালতে লাগলো। নিশাত মাত্রাতিরিক্ত রেগে গেলে মাথা যন্ত্রণায় ছটফটায়। আজও ব্যতিক্রম হয়নি। মারওয়ান পানি ঢালা শেষে মাথা মুছে বিছানায় শুইয়ে দিল। মুভ ক্রিম কপালে ডলে দিতে দিতে বলল, আরও জামাই কি কামড়াও, দেখছো আল্লাহ কিভাবে শাস্তি দিল। নিশাত কিছুই শুনল না। ঘুমের দেশে হারিয়ে গেল। মারওয়ান নিশাতের ঘুমন্ত মুখের উপর ঝুঁকে রইল। মাথায় হাত বুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মারওয়ান উঠোনে চেয়ারে বসে পা দোলাতে দোলাতে ছেলের জন্য আনা চিপস খাচ্ছে। নাহুয়ান নানির কাছ থেকে ছোট ছোট পায়ে ছুটে এসে বাবার পা জড়িয়ে ধরে বলল, আমায় চিপকাও। তোর চিপস আবার কি, তুই বাকিগুলো খা। না না, এটা খাবো, দাও। বলে বাবার দিকে হাত বাড়িয়ে দিল। মারওয়ান বলল, আমারটার দিকে তোর নজর কেন, তোকে দিব না। নাহুয়ান মায়া মায়া চেহারায় বাবার দিকে তাকিয়ে বলল, দিবে না? না। একটু খাবো। মারওয়ান আরেকটা চিপস ছিঁড়ে ছেলেকে দিয়ে বলল, একটু না, তুই বরং বেশি খা। নাহুয়ান সেটা ফেলে দিয়ে মারওয়ানের পা বেয়ে উপরে উঠে তার উরুতে বসে মারওয়ানের দিকে ফোকলা হেসে চিপসের প্যাকেটে হাত ঢুকিয়ে দিল। মারওয়ান বলল, কত বড় শেয়ানা, বাবা যায়। ইমতিয়াজ ভুইয়া চিন্তিত ভঙ্গিতে ঘরময় পায়চারি করছেন। তার চোখ মুখ গম্ভীর, দুহাত পিছনে মুড়ে পুরো ঘর হেঁটে বেড়াচ্ছেন। উর্মি ভুইয়া অসুস্থ বিধায় আজ বেলা করে শুয়েছিলেন। চোখ মেলে ইমতিয়াজ ভুইয়াকে অনবরত পায়চারি করতে দেখে কিছুটা আশ্চর্য হলেন। তিনি আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসে বললেন, কি হয়েছে? ইমতিয়াজ ভুইয়া চলন্ত পা থেমে গেল। তিনি তড়িঘড়ি করে হেঁটে স্ত্রীর পাশে দাঁড়িয়ে বললেন, আরে উঠছো কেন, শুয়ে থাকো, তোমার জ্বর এখনো কমেনি, ডাক্তার কল করেছি, একটু পরেই এসে যাবেন। উর্মি ভুইয়া শান্ত চোখে চেয়ে বললেন, প্রয়োজন নেই, এখন ভালো লাগছে, অযথা কোনো ডাক্তার ডাকবেন না। এখন ডাক্তারের সামনে বসে থাকতেও বিরক্ত লাগবে, তাই আমাকে আমার মতো থাকতে দিন। আপনি এরকম অস্থির হয়ে পায়চারি করছেন কেন? এমনিতেই। উর্মি ভুইয়া আর কিছু বললেন না। ধীরে ধীরে খাট থেকে নামতে লাগলেন। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলেন। উর্মি ভুইয়া কয়েকবার প্রয়োজন নেই বলেছিলেন, কিন্তু ইমতিয়াজ ভুইয়া শুনলে তো। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীকে ধরে ধরে সিঁড়ি বেয়ে নামাচ্ছেন। মানহা টেবিলে সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখছিল। শ্বশুর শাশুড়িকে সিঁড়ি ভেঙে নামতে দেখে এগিয়ে এলো। মানহা উর্মি ভুইয়াকে অপর পাশে ধরে বললেন, আব্বু বললেন আপনি অসুস্থ, এই অবস্থায় নামতে গেলেন কেন? উর্মি ভুইয়া কিছু বললেন না। ইমতিয়াজ ভুইয়া ভ্রু কুঁচকে বললেন, তোমার ধরতে হবে না, আমি সামলাতে পারবো, তুমি তোমার কাজ করো, যাও। মানহা মন খারাপ হলো ভীষণ। এই বাড়িতে আসার পর বুঝেছে তার শ্বশুর তাকে পছন্দ করে না, দেখলেই দূর দূর করেন। মানহা মুখ নামিয়ে চলে গেল। উর্মি ভুইয়া সবই লক্ষ্য করলেন, বিষয়টা তিনি পছন্দ করলেন না। ইমতিয়াজ ভুইয়া ধরা হাতটা ছাড়িয়ে নিজে হাঁটতে লাগলেন আস্তে আস্তে। ইমতিয়াজ ভুইয়া বোকা বনে গেলেন। স্ত্রীর পিছন পিছন যেতে যেতে বললেন, কি সমস্যা, হাত ছাড়লে কেন, সবকিছুতেই তোমার জেদ দেখানো লাগে কেন উর্মি? উর্মি ভুইয়া পিছনে না ফিরেই বললেন, আমার ইচ্ছে। সবসময় তোমার ইচ্ছে হলেই তো হবে না। উর্মি ভুইয়া সোফায় বসতে বসতে বললেন, নিজের ব্যবহারের দিকে আগে তাকান। আপনার মেয়ের বয়সী পুত্রবধূর সাথে আপনি বিহেভিয়ার এমন কেন? ভুলে যাবেন না, আপনারাই তাকে পছন্দ করে এই বাড়িতে এনেছেন, তাই অন্য বাড়ির মেয়ের অসম্মান হয় এমন কিছু করবেন না আশা করি। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীর পাশে বসতে বসতে বললেন, শোনো, আমরা সবাই যদি তুলতুল করি তাহলে বিগড়ে যাবে, তাই একজনকে কঠোর হওয়া লাগে। যেহেতু প্রায় বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদেরা ভিলেন হয়, তাই শ্বশুর ভালো হয়, সেহেতু এবারের চিত্রটা একটু ভিন্ন হোক। তুমি কিংবা ইনাবা তো ওইরকম ভিলেনগিরি করতে পারবে না, তাই আমি না হয় সেই দায়িত্বটুকু নিলাম। কথাটুকু শুনে উর্মি ভুইয়া বেশ বিরক্ত হয়েছেন। তার চেহারা দেখে আন্দাজ করতে পারছেন ইমতিয়াজ ভুইয়া। উর্মি ভুইয়া কিছু না বলে সোফায় হেলান দিয়ে চোখ বুঝলেন। ইমতিয়াজ ভুইয়া আরও কিছুক্ষণ স্ত্রীর পাশে থাকতে চেয়েছিলেন, কিন্তু জরুরি ফোন কল আসায় বেরিয়ে যেতে হলো তাকে। দিকে শ্বশুরকে বেরিয়ে যেতে দেখে মানহা রান্নাঘর থেকে দ্রুত বেরিয়ে শাশুড়ির সামনে দাঁড়িয়ে বলল, আম্মু, নাস্তা এখানে দিব নাকি টেবিলে? উর্মি ভুইয়া চোখ খুলে চোখের সামনে দাঁড়ানো মায়াবী মুখায়বে ওড়না পেঁচানো মুখটার দিকে চাইলেন।
মেয়েটার চেহারা একটা নূর আছে, দেখলেই খালি তাকিয়ে থাকতে ইচ্ছা করে। উর্মি ভুইয়ার সাথে অতটা সখ্যতা হয়নি, তবু আম্মু বলে যখন ডাকে তখন মনটা জুড়িয়ে যায়। তার ইহাব ইনাবাও তাকে আম্মু ডাকে, কিন্তু এই মেয়েটার মুখে আম্মু ডাকটা কেন যেন মায়া নিশানো। মানহার ডাকে বাস্তবে ফিরলেন তিনি, বললেন, টেবিলেই দাও, আমি আসছি। মানহা জি আচ্ছা বলে চলে গেল। উর্মি ভুইয়া কিছুক্ষণ বসে থেকে টেবিলে গিয়ে বসলেন। মানহা ইতিমধ্যে সবকিছু রেডি করে ফেলেছে। উর্মি ভুইয়া বসতে বসতে বললেন, তুমি খেয়েছো? জি আম্মু। ইহাব কোথায়? উনি খুব সকালে নাস্তা করে বেরিয়ে গেছেন। উর্মি ভুইয়া ও আচ্ছা বলে খাবার খাওয়ায় মনোযোগী হলেন। খাওয়া শেষ করে উঠতে নিলে মানহা বাধা দিয়ে বলল, আম্মু ওষুধটা খেয়ে যান। উর্মি ভুইয়া দেখলেন পুত্রবধূ ওষুধ হাতে দাঁড়িয়ে আছে। তিনি আবারও বসে ওষুধগুলো গলদ্ধকরণ করলো। তারপর ধীরে ধীরে হেঁটে বাইরে লনে গিয়ে বসলেন। এখানে বসলে তার শরীর মন দুটোই ভালো হয়ে যায়। আজকেও ভালো লাগছে। আশেপাশের প্রকৃতি যেন তাকে ডাকে তার সাথে মিশে যাওয়ার জন্য। তিনি নাক টেনে প্রকৃতির সোদা গন্ধ নিলেন। আজকের আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টি হলে দারুণ হবে। তিনি ভিজবেন আজ। এই বৃষ্টির পানি তার সমস্ত রোগ মন খারাপ শুষে নিক। তার ইচ্ছেকে বাস্তবায়ন করতে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো। ইশকে আরাম লাগছে। গাছের পাতায় বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি পড়ে এক ধরনের মন মাতানো তরঙ্গের সৃষ্টি হচ্ছে। বাতাসে গাছের পাতাগুলো হেলতে দুলতে তাদের আনন্দ জানান দিচ্ছে। দূরে হালকা বজ্রধ্বনি শোনা গেল। উর্মি ভুইয়া দাঁড়িয়ে দুহাত দুপাশে ছড়িয়ে গগনমুখী হয়ে দাঁড়ালেন। বৃষ্টির ফোঁটা ফোঁটা তার মুখে পড়ছে। তার ভীষণ স্বস্তি লাগছে। জুতো খুলে ভেজা ঘাসের উপর হেঁটে হেঁটে গাছগুলোকে ছুঁয়ে দিতে লাগলেন তিনি। মুখে মুখে আওড়াতে লাগলেন। মানহা মনোমুগ্ধ হয়ে আবৃত্তি শুনছিল। সে বৃষ্টি পড়ছে দেখে শাশুড়িকে ডাকতে এসেছিল। তখনই উর্মি ভুইয়াকে গাছের পাতা ছুঁয়ে ছুঁয়ে কবিতা আবৃত্তি করতে শুনে এগিয়ে গিয়ে কবিতা শুনতে শুরু করেছে। বেশ চমৎকার উর্মি ভুইয়ার আবৃত্তির কণ্ঠ। উর্মি ভুইয়া আবৃত্তি শেষে গাছ থেকে ভিজে ফুল ছিঁড়ে কানে গুঁজলেন। মানহা বলল, মার্শাল্লাহ আম্মু, এত সুন্দর করে আবৃত্তি করতে পারেন আপনি। উর্মি ভুইয়া চমকে গেলেন। পিছনে ফিরে মানহাকে দেখে হাসলেন তিনি। তারপর গাছ থেকে আরেকটু ফুল ছিঁড়ে মানহার কানে গুঁজে দিয়ে বললেন, চলো বৃষ্টিতে ভিজি, দুই শাশুড়ি বৌমা। বলেই মানহাকে নিয়ে ভিজতে লাগলেন। মানহা অনেক বাধা দিতে চাইল, কিন্তু উর্মি ভুইয়া শুনলেন না। মানহা ভিজতে ভিজতেই বলল, আম্মু বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আপনি আল্লাহর কাছে আপনার প্রয়োজনীয় কিছু চাইতে পারেন। উর্মি ভুইয়া ভাবলো কিছুক্ষণ, তারপর মনে মনে মহান রবের নিকট কিছু চাইলো। মানহাও চাইলো। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজায় মানহা উর্মি ভুইয়া দুজনেরই হাঁচি শুরু হয়েছে। বাড়ির সার্ভেন্ট দুজনকে আদা চা করে দিয়ে গেল। দুজন এখন সোফায় বসে চা পান করছে। মানহা হাঁচি দিয়ে বলল, আম্মু নাবাবু কবে আসবে? উর্মি ভুইয়া চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ওর এক্সাম শেষ হলে আসবে। ও তো আমাদের সাথে বেশি থাকে না, তবে ছুটি পেলেই হয়েছে। তাকে কেউ ধরে বেঁধে আর ঢাকায় রাখতে পারে না। মানহা বলল, আচ্ছা আম্মু, একটা কথা জিজ্ঞেস করি। করো। আপনার পুরো নাম কি উর্মি ভুইয়া? হ্যাঁ, কে বলেছে? ইহাব? না, আব্বু আর আপনার ম্যারেজ ডিটেলসে যে লেখা আছে দোতলার সিঁড়ির মুখে, ওখান থেকে জেনেছি। ও আচ্ছা, কি জানতে চাও বলো। সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই বলবো। মানহা একটু ইতস্তত করতে করতে বলল, আসলে আম্মু, ইসলামে স্বামীর পদবি স্ত্রীর নামের পাশে ব্যবহার করা উচিত নয়, তবে হারামও নয়, যদি না তা বিভ্রান্তিকর বা বংশগত পরিচয় বিকৃতি না ঘটায়। মোট কথা, এটি ইসলামিক আদর্শ নয়। পিতার পদবি সন্তানের ব্যবহার করা উচিত। কথাটুকু বলে মানহা শাশুড়ির দিকে চাইল, কিন্তু উর্মি ভুইয়া তৎক্ষণাৎ কিছু বললেন না। চুপচাপ চায়ে চুমুক দিয়ে বললেন, তোমাকে কে বলেছে ভুইয়া তোমার শ্বশুরের পদবি? মানহা অবাক হয়ে তাকালো। অবাক হয়ে বলল, তাহলে কি আব্বু আপনার পদবি ব্যবহার করছেন? উর্মি ভুইয়া মানহার বোকা বোকা কথায় হাসলেন। বললেন, না। মানহা কৌতূহলী হয়ে বলল, তাহলে? উর্মি ভুইয়া চা শেষ করে উঠে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বললেন, আমিও ভুইয়া পরিবারের মেয়ে। মানহা ভীষণ অবাক হয়ে বলল, আপনিও ভুইয়া, আব্বু ভুইয়া, দুই ভুইয়া পরিবার মিলল কিভাবে? তোমার শ্বশুরের পাগলামিতে। বলে আর না দাঁড়িয়ে উপরে চলে গেলেন তিনি। মানহা এখনো হতবাক হয়ে তাকিয়ে আছে। মাথায় কেমন জট পাকাতে লাগলো। এরকমটা এই প্রথম শুনলো মানহা। মানুষ যখন প্রথম কিছু শোনে তখন অবাকই হয় বটে। নাসিরউদ্দিন বাজার থেকে এসে মারওয়ানকে দেখে রাগে ফেটে পড়লেন। চিৎকার করে বললেন, তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? মারওয়ান শ্বশুরকে দেখে
কদমবুচি করতে এলে নাসিরুদ্দিন দূরে সরে গেলেন। মারওয়ান হেসে মুখে লম্বা সালাম দিল। নাসিরুদ্দিন জবাব দিলেন না, বললেন, আমার মেয়েকে তোমাকে দেব না। এমন ছেলের কাছে একবার দিয়ে ভুল করেছে, দ্বিতীয়বার আর সেই ভুল করব না। মারওয়ান কথাটা শুনেইনি এমন ভাব করে শাশুড়িকে ডাকলো। আম্মা, আব্বাকে পানি দিন। রাবেয়া খাতুন ভীষণ ভয় পেয়ে দাঁড়িয়ে আছেন। আজকে বড় কিছু না ঘটে যায়। আবার মারওয়ানকে তিনি চেনেন। মাত্রাতিরিক্ত ঘাড় প্যাকা স্বভাবের। প্রথম প্রথম ঠান্ডা থাকবে, কিন্তু শেষে রেগে গেলে তেরামো করে বসবে। প্রথমবার যেবার এসেছিল সেবারই বুঝেছেন তিনি। তিনি দ্রুত নিশাদকে ডাকতে ঘরে গেলেন। নাসিরুদ্দিন বললেন, আমার কথা তুমি শুনতে পাওনি? আরে আব্বা, পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনি উত্তেজিত না হয়ে রেস্ট নিন। এই বয়সে এত উত্তেজিত ভালো না। নাসিরুদ্দিন রাগে গজরাতে গজরাতে বললেন, বেয়াদব কোথাকার! আমার সাথে মস্করা করতে আসলে পেটাতে পেটাতে তাল গাছে উঠাবো। মারওয়ান যেন মজা পেল কথাটায়, বলল, দ্রুত উঠুন। ঢাকা যাওয়ার পর থেকে তাল খাওয়া হয়নি। কয়েকটা তাল পেড়ে আমাকে দেই, পিঠে বানিয়ে দিবে, সেই মজা হবে। বলেই জিহবা বের করে মজা বুঝালো। মারওয়ানের এমন কথা শুনে নাসিরুদ্দিনের মন চাচ্ছে সামনে দাঁড়ানো বেহায়া ছেলের মুখের জবান বন্ধ করে দিতে। তিনি রাগান্বিত স্বরে বললেন, শুধু গায়ে গতরে বেড়েছ, বুদ্ধি এক আনাও বাড়েনি। কোথায় কি বলতে হয় সেটাও জানো না। মারওয়ান দুঃখপর ভঙ্গিতে বলল, আপনি আমার গতরের দিকে নজর দিচ্ছেন কেন আব্বা? মানলাম আপনি আমার থেকে খাটো, স্বাস্থ্য কম, তাই বলে এভাবে নজর দেবেন? ইটস নট ফেয়ার। নাসিরুদ্দিনের পুরো শরীর রিরি করতে লাগলো। মেয়েকে আসতে দেখে তিনি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ঘরে চলে গেলেন। যাওয়ার আগে মারওয়ানকে বেয়াদব বলতে ভুললেন না। নিশাদ শেষের সব কথাই শুনেছে। সে মারওয়ানের দিকে কটমট করে চাইল। মারওয়ান মুখ গম্ভীর করে ডোন্ট কেয়ার ভঙ্গিতে চলে গেল। নিশাদ নিজের ঘরে ঢুকে দেখলো মারওয়ান পায়ের উপর পা তুলে শুয়ে আছে। নিশাদ রাগী কণ্ঠে বলল, বাবার সাথে ওরকম করলেন কেন? মারওয়ান পা নাড়াতে নাড়াতে বলল, কি করলাম? কি করলাম মানে? বেয়াদবি কেন করলেন? মারওয়ান অবাক হয়েছে এমন ভাব করে বলল, কবে কখন? এত মধুর স্বরে কোনো জামাই আজ পর্যন্ত কথা বলেছে কিনা ঈদের ঘেটে দেখো। ওটাকে মধুর সুর নয়, বেয়াদবি বলে। তিনি গুরুজন আপনার। আপনি গুরুজনের মুখে মুখে তর্ক মজা করে কোনো অসাধ্য সাধন করলেন শুনি? তো কি বসে বসে গালি খাবো নাকি? অবশ্যই খাবেন। গালি খাওয়ার কাজ করলে গালি খাবেন না? মেয়ে জামাইকে গালাগালি করে কে? নিশাদ ফুঁসতে ফুঁসতে বলল, আসছে মেয়ে জামাই। এরকম মেয়ের জামাই শত্রুরও না হোক। মারওয়ান হামি দিতে দিতে বলল, আমিন। নিশাদ বলল, দ্রুত উঠে বাবার কাছে মাফ চান, যান। মারওয়ান শুয়ে থেকেই বলল, কখনোই না। তিনি আমার সুন্দর গতরের দিকে নজর দিয়েছেন। আমার প্রেস্টিজে লেগেছে ব্যাপারটা। যেখানে এত লম্বা সুদর্শন সুস্বাস্থ্যের অধিকারী জামাইকে নিয়ে গর্ব করবেন, সেখানে তিনি নজর দিয়ে অসুস্থ বানাতে চাচ্ছেন। নিশাদ বললেন, শুধু বাহ্যিক দিক দিয়ে ফিট হলেই হয় না, আগাগোড়া সুপুরুষ হতে হয়, যেটা আপনি নন। তাই আপনাকে নিয়ে গর্ব করারও কিছু নেই। আর আপনার খাম্বা সাইজ নিয়ে যে বড়াই, মা গো মা। ওহ, সরি টু সে, আমার পরিবারে কারো এমন খাম্বা সাইজের দরকার নেই। মারওয়ান ঠ্যাং নাড়াতে নাড়াতে বলল, বুঝি বুঝি, সবই বুঝি। চাইলেও কি আর আমার সমান হতে পারবে? হিংসায় জলে পড়ে যাচ্ছ দুই বাপ বেটি। দেখি আমার কবুতরের ছাউ কই? এখনো লিলিপুটে সাইজ হয়ে আছে ছাউটা। টেনে টুনে লম্বা বানিয়ে গিয়ে বলেই উঠে বাইরে চলে গেল। নিশাদ রাগে চেঁচিয়ে বলল, খাম্বার বাচ্চা। মারওয়ান পর্দা সরিয়ে মাথা ঢুকিয়ে বলল, তাকেই আনতে যাচ্ছি। দেখলে আমার সঙ্গে থাকতে থাকতে আমার কথা রপ্ত করে ফেলেছো। গুড, চালিয়ে যাও। বলেই দ্রুত প্রস্থান করলো। নিশাদ বুঝলো মারওয়ান তাকে রাগাতে ইতরামি করছে। নিশাদ বাথরুমে ঢুকে তাড়াতাড়ি অজু করে নিল। মাথায় এখনো রক্ত চড়ে আছে। রাগ কমাতে অজু করেছে। জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল সে। নাহওয়ান তার ছোট্ট শরীরটা নিয়ে মুরগির পেছনে দৌড়ে দৌড়ে ছুটছিল। মারওয়ান দেখে ছেলেকে উল্টো করে কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, এই কবুতরের ছাউ, তুই কোথায় কোথায় ঘুরছিস? নাহওয়ান বাবার কাঁধে উল্টো ঝুলে ফিচফিচ করে হেসে বলল, মনির কাছে ছিলাম। ও, শালির কাছে ছিলি? তোর মনেকে চিপস দিয়েছিলি? নাহওয়ান মাথা কাত করে বলল, দিয়েছি। গুড, ভেরি গুড। গোসল করবি? নাহওয়ান খুশিতে ফাল দিয়ে উঠল। মারওয়ান বলল, জামা কাপড় তো কিছু আনিনি, কি পরবো? নাহওয়ান বাবার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকলো। ছেলেকে কোল থেকে নামিয়ে মারওয়ান চিন্তিত ভঙ্গিতে ঘরে ঢুকলো। উদ্দেশ্য নিশাতের কাছে জামা কাপড় পাওয়া যায় কিনা তা জানতে। একটু পর মুখ কালো করে বেরিয়ে এলো। নিশাতের কাছে কিছু নেই। হতাশ হলো সে। নাহওয়ান দৌড়ে সে বাবার পা জড়িয়ে ধরলো। মারওয়ান তাকিয়ে দেখলো নাহওয়ানের হাতে লুঙ্গি। তার চোখ দুটো চকচক করে উঠলো। জিজ্ঞাসা করলো, কই পেয়েছিস রে ফাইয়াস?
নাহওয়ান আঙ্গুল দিয়ে ঘরের সামনে সিঁড়ি দেখিয়ে দিল। মারওয়ান খুশি হয়ে গামছা নিয়ে ছেলেকে কাঁধে উঠিয়ে পুকুরে চলে গেল। নিজের জামাকাপড় খুলে রেখে লুঙ্গি পরে নাহওয়ানকে সিঁড়িতে দাঁড় করিয়ে পুকুরে ডুব দিল। তারপর পানি থেকে মাথা উঠিয়ে ছেলের দিকে হেসে চাইল। নাহওয়ান বাবাকে মাথা উঠাতে দেখে হাততালি দিয়ে লাফাতে লাগলো। বেশিক্ষণ না থেকে নিজেকেও ছেলেকে গোসল করিয়ে পুকুর থেকে উঠল। লুঙ্গি ও নাহওয়ানের গেঞ্জি প্যান্ট ধুয়ে ছেলেকে গামছায় জড়িয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। বাড়িতে ঢুকার সাথে সাথেই শ্বশুরের চিৎকার চেঁচামেচি শুনতে পেল। তিনি জোরে জোরে বলছেন, মাত্র গোসল করব বলে লুঙ্গি গামছা সিঁড়ির উপরে রেখে সাবান আনতে ঘরে ঢুকেছি, এসে দেখি লুঙ্গি গায়েব। লুঙ্গি চুরি করতে কে আসবে এখানে? জীবনে যা হয়নি। রাবেয়া, তোমার মেয়ের জামাইকে জিজ্ঞেস করো আমার লুঙ্গি নিয়েছে কিনা। সে ছাড়া বাড়িতে আর কেউ নেই যে লুঙ্গি ধরবে। চরম মাত্রায় বেয়াদব ছেলে। রাবেয়া খাতুন কিছুতেই স্বামীকে শান্ত করতে পারছেন না। নিশাত আর নাজিয়া পাশে দাঁড়িয়ে আছে। নাজিয়া দুলাভাইকে দেখতে পেয়ে নিশাতকে বলে দ্রুত ঘরে চলে গেল। নিশাত মারওয়ানকে দেখে দ্রুত এগিয়ে এলো। হাতে ভেজা লুঙ্গি দেখে বলল, আপনি না বলে বাবার লুঙ্গি ধরেছেন কেন? আপনি কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবেন না? আমাকে তো জ্বালিয়ে কয়লা করে দিয়েছেন আপনি, এখন বাবাকেও পাগল বানাতে এসেছেন আপনি। মারওয়ান নিশাতের হাতে লুঙ্গি দিয়ে বলল, এটা তোমার বাবার লুঙ্গি, আমি কিভাবে জানবো? সামনে পেয়েছি, নিয়ে গোসল করতে গিয়েছি। তাছাড়া লুঙ্গি আমি আনিনি, এই পোটকার বাচ্চা এনে দিয়েছে আমাকে, তাই আমাকে না ধরে ওকে ধরো। বলেই নাহওয়ানকে নিশাতের কোলে দিতে গেলে নাহওয়ান শক্ত করে বাবার গলা জড়িয়ে রাখলো, যেন বোঝাতে চাচ্ছে এখন কোনোভাবে মায়ের কোলে যেতে ইচ্ছুক নয় সে। মারওয়ান ছেলেকে চেপে ধরে বলল, তোর কারণে কথা শুনলে খবর আছে। নাসিরউদ্দিন এতক্ষণে খেয়াল করলেন মারওয়ানকে। নিশাতের হাতে ভেজা লুঙ্গি দেখে তিনি হুঙ্কার দিয়ে বললেন, শেষ পর্যন্ত লুঙ্গি নিয়ে টানাটানি, তোমাকে ছাড়বো না বেয়াদব ছেলে। মারওয়ান শ্বশুরের হুঙ্কার শুনে ছেলেকে নিয়ে পগার পার। বিকেল নাগাদ নিশাত তেলের বোতল হাতে নাহওয়ানকে কোলে নিয়ে ঘরে আসলো। আজ সকালে তার মাথায় এক গাদা তেল দিয়ে দিয়েছে তার মা রাবেয়া খাতুন। পুরো মাথা তেল চিটচিটে হয়ে আছে। মায়েরা তেল দিতে গেলে এরকম জবজবে করেই দেয়। নিশাতের চুল দ্বিগুণ থেকে এখন আধা গুণে নেমেছে। আগামীকাল শ্যাম্পু করে ফেলবে, তাই ভাবলো ছেলের মাথায়ও কিছুটা তেল দিয়ে নিক। তেল দিয়ে শ্যাম্পু করলে চুল সিল্কি সিল্কি দেখায়, ধরলে রেশমের মতো কোমল ঝরঝর লাগে। যেই ভাবা সেই কাজ। বিছানায় বসে ছেলেকে সামনে বসে যত্ন নিয়ে তেল দিয়ে দিচ্ছে। এর মধ্যে মারওয়ান ঘরে ঢুকে ছেলেকে তেল দিয়ে দিতে দেখে বলল, ইয়া মাবুত, আমার সাবের মাথায় এসব কি সাইপাস দেওয়া হচ্ছে? নিশাত তেল দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, ছাই পাশ না তেল দেয়া হচ্ছে। ছেলেটা চুলে তেল দেয় বাপের জন্মে শুনিনি। তেল দিলে মেয়েদেরই বেশি লাগে, আর ছেলেদের কথা নাইবে বললাম, লিটারলি মুরগি মুরগি লাগে। আপনার আজাইরা কথা শেষ হলে ঘরে থেকে যান। নাহওয়ান মা বাবার কথা কাটাকাটি দেখছে। মাথায় হাত দিয়ে বাবার দিকে চাইলো। মারওয়ান ছেলেকে ইশারায় ডাকলো। নাহওয়ান হাত বাড়িয়ে এগিয়ে যেতে নিলে নিশাত আটকে ধরলো, বলল, কোথায় যাচ্ছ? তেল দেওয়া শেষ না হওয়া পর্যন্ত 1 ইঞ্চি নড়বে না। দুপুরে নানার লুঙ্গি চুরি করেছিলে, কিচ্ছু বলিনি, এখন কথা না শুনলে মার চলবে। নাহওয়ান মায়ের কথা শুনে কাঁদো কাঁদো ভঙ্গিতে বাবার দিকে চাইলো। মারওয়ান ছেলেকে কাঁদতে দেখে রেগে গেল, জোরে বলল, ওই আমার ছেলেকে ছাড়, বেশি বাড়াবাড়ি করলে কিক দিয়ে তেলের বোতল বাইরে ফেলে দেবো। আমার এতটুকু সাউকে তেল দিয়ে আরও এতটুকু পানি ফেলেছে। সাউটাকে কোনো মতে বড় হতে দিচ্ছে না। সবাই লিলিবুটের পরিবারের ষড়যন্ত্র। মারওয়ানের কথার আওয়াজ নাসিরউদ্দিনের কান পর্যন্ত গিয়ে পৌঁছেছে। তিনি হনহন করে ঘরে এসে নিশাতকে উদ্দেশ্য করে বললেন, নিশাত, তেলের বোতল দে তো। নিশাত অবাক হয়ে বাবার পানে তাকালো। নাসিরউদ্দিন আবারও একই কথা বললেন। নিশাত তেলের বোতল বাবার হাতে দিল। নাসিরউদ্দিন মারওয়ানের এক হাত বগল দাবা করে নিশাতকে বলল, ওকে ওই পাশ থেকে টাইট করে ধর। নিশাত বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করলো। মারওয়ানকে ওপাশ থেকে শক্ত করে ধরলো। মারওয়ান চিৎকার করে বলল, কি করতে চাইছেন আপনি? পুরুষ হয়ে একটা ছেলে বয়সী পুরুষকে এরকম চেপে ধরছেন কেন? লজ্জা নেই আপনার? শ্বশুর বাড়ি এসেছে কি নির্যাতিত হতে? নাসিরউদ্দিন কোনো কথা না বলে বোতল উবু করে মারওয়ানের মাথায় তেল ঢালতে লাগলো। মারওয়ান বোবা হয়ে গেল। সম্বিত ফিরে এলে চেঁচিয়ে বলল, আমার চুল। তেল মাথায় ভালোভাবে ডলে নাসিরউদ্দিন বিজয়ীর বেশে বেরিয়ে গেলেন। মারওয়ানকে কোকড়া কোকড়া চুল এখন কয়েকটা খাড়া হয়ে আছে। নিশাত মারওয়ানের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। নাহওয়ানও বাবার দিকে তাকিয়ে লাফ দিয়ে উঠে হাসতে লাগলো। মারওয়ান কিরমির করতে করতে বলল, তোমাদের নামে আমি পুরুষ নির্যাতনের মামলা করব। আমাকে একা পেয়ে চেপে ধরেছ, টাচ করেছ, এর শোধ আমি তুলব। নিশাত হাসতে হাসতে মারওয়ানকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। মারওয়ান আয়নায় নিজের বলদ বলদ চেহারার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, এই আবুল আমি না, ইয়াক, কেমন চোর চোর লাগছে সি। নিশাত পিছন থেকে বলল, শুধু চোর না, একেবারে তেলা চোরের মতো লাগছে।
বলেই হাসতে হাসতে বেরিয়ে গেল। মারওয়ান খিটমিট করতে করতে বিছানায় চাইল। দেখলো নাহুয়ান ফোকলা হেসে চেয়ে আছে তার দিকে। মারওয়ান চোখ রাঙিয়ে হাত উঠিয়ে মায়ের বুঝালো। সন্ধ্যা একটু আগেই নেমেছে। তেলের ঘটনার পর মারওয়ান আর ঘর থেকে বেরোয়নি। রান্নাঘরের দাওয়াতে বসে নিশাত চটপটি বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছে। পাশে রাবেয়া খাতুন শসা পেঁয়াজ কুচি সেদ্ধ আলু ডিম এনে রাখলো। নিশাত এক এক করে প্রত্যেকটা বাটিতে ফুচকা ভেঙে দিল। তারপর সব উপাদান দিয়ে চটপটি তৈরি করে ফেললো। বিয়ের আগে চটপটি সপ্তাহে একদিন বানিয়ে না খেলে নিশাতের পেটের ভাত হজম হতো না। বিয়ের পর সবকিছুই পরিবর্তন হয়েছে। শখ আহ্লাদ বলতে কিছুই ছিল না তার। এখন বাবার বাড়ি এসে মায়ের উদ্যোগে আবারও সে পুরনো দিন ফিরে পেয়েছে যেন। চটপটি সুঘ্রাণে নিশাতের জিভে পানি এসে গেছে। নিশাত সব বাটি ট্রেতে করে সাজিয়ে রেখে বসার ঘরের টেবিলে রাখলো। রাবেয়া খাতুন স্বামী নাসিরুদ্দিনকে ডেকে এনে বসালেন। সবাই একসাথে খাবার মজাই আলাদা। নাসিরুদ্দিন দেখেই বললেন, আরে তোর চটপটি খাওয়া স্বভাব এখনো যায়নি? তোর হাতের চটপটি ভীষণ মিস করছি এত বছর। আজকে মজা করে খাবো আমার মায়ের হাতের রান্না। নিশাত বাবার কথা শুনে হেসে বলল। তোমার বাচ্চা মা এখনো গেল না বাবা? নাসিরুদ্দিন ইতিমধ্যে 2 চামচ পেটে গলাধঃকরণ করে বললেন, মায়ের রান্না খেলে সব বাচ্চাই বাচ্চামি করবে, স্বাভাবিক। নিশাত হেসে বাবার গলা জড়িয়ে ধরল। নাসিরুদ্দিন মেয়ের মুখের সামনে 1 চামচ ধরলেন। নিশাত মুখে নিল। তিনি বললেন, গোষ্ঠীর সূত্রটা কই? ঘরেই আছে, আমি ডেকে আনি। তোমাকে দেখলে আসবে না মনে হয়, দাঁড়াও বলে আসি আমি। নিশাত কথাটুকু বলে নিজের রুমে গিয়ে দেখলো মারওয়ান ছেলেকে নিয়ে খেলছে। নিশাত ঘরে ঢুকে বলল, এই বসার ঘরে চলুন, নাস্তা দেওয়া হয়েছে, আসুন। মারওয়ান ছেলেকে কোলের মধ্যে ঢুকিয়ে বলল, তোমার ওই জালিম বাপ থাকলে আমি যাব না। আমাকে রীতিমতো অপমান করেছে উনি। মুরব্বী আর শ্বশুর না হলে উড়িয়ে ফেলতাম মাস। আমাকে জোকার বানিয়ে ছেড়েছে। এত বড় অপমান হওয়ার পর ওই বাড়িতে থাকবো প্রশ্নই আসে না। কালকেই চলে যাব। আজকে যেতে চেয়েছিলাম কিন্তু যাইনি, কারণ তোমার জালিম বাপ ভাবতে পারে আমি তার ভয়ে ময়দান ছেড়ে পালিয়েছি। তাকে বলে দিও আমি ভীত নই। এমনিতেও জামাইয়ের খাতির যত্ন করতে পারে না এই পরিবার। নিশাতের এত হাসি পেল বলার বাইরে। শ্বশুরের ভয়ে বসার ঘরেই যাচ্ছে না, আর এখানে বসে বসে ডায়লগ দিচ্ছে আমি ভীতু নয়। কোনো মতে হাসি চেপে বলল, ভয় না পেলে বসার ঘরে যাচ্ছেন না কেন? মারওয়ান ফুঁসে উঠল। কত বড় সাহস তাকে ভীতু ইঙ্গিত দিল। ছেলেকে কোলে নিয়ে বসার ঘরে গিয়ে শ্বশুরের বিপরীত চেয়ারে থমথমে মুখে বসলো। নাসিরুদ্দিন জামাইকে আর চোখে দেখলেন, মারওয়ানও আর চোখে দেখলো। দুজনের কেউই কথা বলল না। নিশাত হালিমের বাটি হাতে ঘরে ঢুকলো। তারপর মারওয়ানের হাতে দিল। নাসিরুদ্দিন ভ্রু কুচকালেন, বললেন, হালিমও রেঁধেছিস নাকি? নিশাত বলল, হ্যাঁ, তোমার জামাই চটপটি খায় না, তাই তার জন্য আলাদা করে হালিম রাখতে হয়েছে। তোমার নাতিরও পছন্দ। নাসিরুদ্দিন চটপটি খেতে খেতে বিড়বিড় করে বললেন, ওরা সিরাজউদ্দৌলার বংশধর। 1 টাকা কামানোর মুরুদ নয়, অথচ খাবার বাছাইয়ের কমতি নাই। মারওয়ান শ্বশুরকে বিড়বিড় করতে দেখে বুঝলো তাকে গালি দিচ্ছে এই বুড়ো। দাঁত কিরমির করতে করতে সে আর নাহুয়ান হালিম খেলো। হালিম খাওয়া শেষ করে মারওয়ান ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। নাসিরুদ্দিন মেয়েকে উদ্দেশ্য করে বললেন, বুঝলে নিশাত, মাহাবুর বেটাকে আমাদের পরিবারের বানিয়ে দিলাম আজ। এসেই বহুত ফটর ফটর শুরু করেছিল, এখন একটু ঠান্ডা করে দিলাম। তেল দেওয়াতে মাসুম মাসুম লাগছে বাপ বেটাকে, কি বলিস? নিশাত হাসতে লাগলো। বাবাকে হাত উঁচিয়ে বলল, একদম। বলেই ফাঁকা বাটিগুলো নিয়ে বেরিয়ে গেল। রাবেয়া খাতুন 2 বাপের কাণ্ড দেখে বললেন, আপনি কি শুরু করেছেন বলুন তো? ছেলেটা এমনিতেই আমাদের বাড়িতে আসে না, এরকম করলে আর আসবে? শত হলেও মেয়ে জামাই, যেমনই হোক যত্নবাত্তি আপ্যায়নের ত্রুটি রাখা উচিত না। কিন্তু আপনি আর আপনার মেয়ে ছেলেটাকে অপমান করছেন, এগুলো কেমন কথা? নাসিরুদ্দিন হালিম চটপটি শেষ করে হালিম খেতে খেতে বললেন, ওর মান আছে যে অপমান করব? আমার মেয়েটাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছে গত 4 বছর। ওকেও একটু জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করি, দেখুক কেমন লাগে জ্বলতে পুড়তে। মেয়ে আমার ফেলনা নাকি? কত যত্ন করে ওর হাতে তুলে দিয়েছিলাম, আর সেই মেয়েকে দিয়ে ওই রোজগার করিয়ে পায়ের উপর পা তুলে খায়। এসব বাবা হয়ে মোটেও বরদাস্ত করব না আমি। ওকে যদি ঘোল না খাইয়ে ছেড়েছি, আমার নামও নাসিরউদ্দিন না। রাবেয়া খাতুন হতাশ হলেন। ছেলে বুড়ো সবাই যদি পাগলামি করে তাহলে কিভাবে হবে? মান্না টেবিলে বসে বই পড়ছে। ইহাব কালকে তার জন্য বই কিনে এনেছে। তার সেমিস্টার ফাইনাল 1 মাস পর।
পড়ালেখা তার তেমন ভালো লাগে না, পড়তে বসলেই ঘুম ধরে। আজকেও ব্যতিক্রম নয়, বই খুলে আছে ঠিকই কিন্তু কোনো মনোযোগ নেই তাতে। ইহাব আজকে তাড়াতাড়ি বাসায় ফিরল। রুমে ঢুকে দেখলো 3 পিস পড়ুয়া ছোটখাটো গড়নের একটা নারী তার স্টাডি টেবিলে বই খুলে বসে আছে। তবে বইয়ে যে ধ্যান নেই বুঝলো সে। জামা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে এসে মানহার পাশে চেয়ার টেনে বসলো। মানহা ঘাড় ঘুরিয়ে চাইলো। ইহাব বলল, কোনটা বুঝতে সমস্যা হচ্ছে বলো। মানহা ভ্রু উঁচিয়ে বলল, আপনি কি মানবিক বিভাগের? রাষ্ট্রীয় বিজ্ঞানের আপনি কি বুঝবেন? ইহাব রহস্যময় হেসে বলল, মানবিক বিভাগের না হই, কিন্তু তোমার চেয়ে আমার রাষ্ট্রবিজ্ঞানের উপর ভালোই দক্ষতা আছে। মানহা বেশ অবাক হলো। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে না পড়ে কিভাবে দক্ষতা থাকতে পারে? মানহার সামনে তুড়ি বাজিয়ে তার ধ্যান ভঙ্গ করলো ইহাব। মানহা হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে গেল। ইহাব কিছুই বুঝলো না। মন তাড়াহুড়ো করে কোথায় গেল মানহা? একটু পর একটা প্লেট হাতে ঘরে ঢুকলো। সে প্লেটটা টেবিলে রেখে ইহাবকে বলল, নিন খান। ইহাব তাকিয়ে দেখলো নাগেটস আর সসেজ ফ্রাই। সে একটা মুখে পড়লো। নাগেটস আর সসেজের টেস্টটা ভিন্ন লাগছে আজকে। মানহা উৎসুক নয়নে ইহাবের দিকে চেয়ে আছে। ইহাব সবগুলো খেয়ে টিস্যু দিয়ে হাত মুছলো। মানহা তার খাওয়া শেষেও অনেকক্ষণ দাঁড়িয়েছিল কিছু শোনার আশায়, কিন্তু ইহাব কিছুই বলল না। তার মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। শ্বশুরবাড়িতে আজই প্রথম নাস্তা বানিয়েছে সে। শাশুড়ি বাদে কেউ প্রশংসা করলো না। ব্যাপারটা তার মনে খুবই আঘাত করলো। সে চুপচাপ খালি প্লেট হাতে বেরিয়ে গেল। উর্মি ভুইয়া স্বামীর জন্য চা নিয়ে রুমে যাচ্ছিলেন। মানহাকে মন খারাপ করে সিঁড়ি দিয়ে নামতে দেখে বললেন, কি হয়েছে? মানহা একটু হেসে বলল, কিছু না আম্মু। ইহাব কিছু বলেছে নাকি? জি না। উর্মি ভুইয়া বললেন, আচ্ছা যাও। মানহা ঘাড় কাত করে সম্মতি জানিয়ে চলে গেল। উর্মি ভুইয়া সেদিকে কিছুক্ষণ চেয়ে নিজেদের রুমে চলে এলো। ইমতিয়াজ ভুইয়া গ্রামের একটা রাস্তার কাজ ধরেছেন, সেটারই কাগজপত্র ঘাটছিলেন মনোযোগ দিয়ে। উর্মি ভুইয়া চায়ের কাপ স্বামীর হাতে দিলেন। ইমতিয়াজ ভুইয়া বললেন, তুমি খাবে না? হুম, এখন চা খেতে ইচ্ছে করছে না। ইমতিয়াজ ভুইয়া আর কিছু না বলে চা খেতে লাগলেন। উর্মি ভুইয়া বেশ কিছুক্ষণ পর বললেন, গ্রামে যে কয়েক মাস আগে খুন হয়েছিল, এটার মেইন কালপ্রিটের বিচার হয়েছিল? ইমতিয়াজ ভুইয়া কিছুক্ষণের জন্য থমকে গেলেন। তারপর নিজেকে স্বাভাবিক করে বললেন, ওই কেস তো কবেই বন্ধ হয়ে গেছে। উর্মি ভুইয়া ভ্রু কুচকে বললেন, বন্ধ হলো কেন? দুজোড়া মার্ডার রেপ কেস কি করে বন্ধ হতে পারে? ইমতিয়াজ ভুইয়া চাওয়ার দেখে স্ত্রীর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, সবই টাকার খেলা। হয়তোবা যারা খুন করেছে তারা প্রশাসনের মুখ টাকা দিয়ে বন্ধ করে দিয়েছে। এদেশে অস্বাভাবিক তো না। উর্মি ভুইয়া চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিতে দিতে বললেন, তাই বলে ধর্ষণ হয়ে মারা যাওয়ার লাশ 4টার কোনো বিচার হবে না? ইমতিয়াজ ভুইয়া অনেকক্ষণ পর বললেন, এদেশে লাশের বিচার কবে বা হয়েছে? জীবিতদের বিচারই বা হয় না, আর লাশের বিচার হওয়া তো বিলাসিতা। আপনি না চেয়ারম্যান, দেখুন কোনোভাবে কেসটা আবার রিওপেন করা যায় কিনা। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীর কথার বিপরীতে কিছু বললেন না। মানহা টেবিলে বসে বইয়ের ভাঁজে খুলে দেখলো 1000 টাকার 2টো নোট রাখা। সে ভ্রু কুচকে ফেললো। ঘাড় ঘুরিয়ে ইহাবের দিকে তাকিয়ে দেখলো ল্যাপটপে টাইপিং করছে সে। মানহা টাকাটা হাতে নিয়ে ইহাবের সামনে দাঁড়িয়ে বলল, এটা কিসের টাকা? ইহাব টাইপিং করতে করতেই বলল, নাস্তা খাওয়ালে তার বকশিস। মানহা গম্ভীর মুখে টাকাটা ইহাবের কোলে রেখে বলল, আমি কোনো ওয়েটার নই যে আমাকে বকশিশ দিতে হবে। ইহাব অবাক হয়ে বলল, ওয়েটার হতে যাবে কেন? একজন ওয়েটারকে যেমন খাওয়া শেষে বকশিশ দেওয়া হয়, ঠিক তেমনই আপনি জাস্ট টাকা রেখে ফর্মালিটি পূরণ করছেন। এটা আমাকে বেশ অপমানিত করেছে। বাবার বাড়িতে থাকতে বিকেলে বা সন্ধ্যা হলে নানা রকম আইটেম বানিয়ে পরিবারের লোককে খাওয়াতাম। সেই প্রেক্ষিতে পরিবারের একটু প্রশংসা বাক্য আমার মনে আনন্দের ঝড় বয়ে দিত। কিন্তু আপনাদের পরিবারে আম্মু বাদে সবাই অনুভূতিহীন, যেন একটু প্রশংসা করলে আপনাদের বংশে দাগ লেগে যাবে। আর শুনুন, টাকা দিলেই সবাই খুশি হয় না, খুশি করতে একটু মিষ্টি বাক্যই যথেষ্ট। বলেই মানহা পড়ার টেবিলে গিয়ে পড়ায় মনোযোগ দিল। ইহাবের মনে হলো আসলে এই কাজটা ঠিক হয়নি। এভাবে কিছু না বলে টাকা রেখে আসাটা আসলে অপমান। বেচারি তো যত্ন নিয়ে খাবারটা বানিয়েছে তাদের জন্য, অথচ সে ভেবেছে শুধু টাকা দিলেই খুশি হবে। মানহা এশার নামাজ পড়ে দোয়া দুরুদ পড়ে উঠল। আজকে খিদে লাগছে না তার, সম্ভবত গ্যাস্ট্রিকের সমস্যা। নামাজ শেষে বিছানায় শুয়ে পড়লো, মাথাটাও ব্যথা করছে। ইহাব কয়েকবার ভাত খেতে ডাকলেও মানহা ওঠেনি। অগত্যা ইহাব ঘরেই তার খাবার নিয়ে আসলো। মানহাকে উদ্দেশ্য করে বলল, ভাত না খেলে তোমার ভাই বলবে তোমাকে না খাইয়ে অসুস্থ বানিয়ে ফেলেছি, পরে আমাকে ব্লেম দেবে শ্রদ্ধেয় শ্লাব্র।
এমনিতেই আমাকে দেখলে সিংহের মতো তর্জন গর্জন শুরু করে। এখন যদি শোনে তার বোনকে ভাত না খাইয়ে রেখেছি, তাহলে বাঘের মতো থাবা দিয়ে ধরে ছিঁড়ে ফেলবে। নিজের স্বামীকে ছেঁড়া বেড়া দেখতে না চাইলে দ্রুত ভাতটা খেয়ে নাও। ছিঁড়ে ফেলবে কথাটা শুনে মানহার গম্ভীর মুডেও হাসি পেয়ে গেল। মানহা আর কথা না বাড়িয়ে উঠে অর্ধেকেরও কম ভাত খেলো, বাকিটুকু ছুঁয়েও দেখলো না, প্লেটেই রেখে দিল। তারপর মুখ ধুয়ে আবারও কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। ইহাবার নিচে গেল না, মানহার প্লেটে খেতে বসলো। বাকি ভাতটুকু খেয়ে প্লেট রেখে সে নিজেও শুয়ে পড়ল। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হেডের রুমে 3 জন গম্ভীর মুখে বসে আছে। হেড 3 জনকেই ডেকে পাঠিয়েছেন আজ। অনেকক্ষণ একটা ফাইল ঘেটে হেড 3 জনকে উদ্দেশ্য করে বললেন, জিনান, আধাম, নেওয়াজ, সাবির আর মুনতাজিব জাহেদ, তোমাদের 3 জনকে কিছু তথ্য জোগাড় করতে হবে। এবারের মিশনটা রাফ অ্যান্ড টাফ হতে পারে। তোমাদের আন্ডারের সবাইকে এই বিষয়ে জানিয়ে দেবে। উপর থেকে অর্ডার এসেছে, খুবই গোপনে প্রত্যেকটা ডেটা কালেক্ট করবে। তোমরা 3 জন আমার বিশ্বাসভাজন। আশা করি 3 জনই সফল হবে। 3 জনের কাজ ভিন্ন ভিন্ন ধারায় এগোবে। মনে রাখবে, কোনোভাবেই কেউ যেন সন্দেহ না করে। তোমাদের এর বেশি ইনস্ট্রাকশন দিতে হবে না আশা করি। জিনান পেপার ওয়েট ঘুরাতে ঘুরাতে বলল, কিন্তু এই ডেটা সংগ্রহ তো অন্য গ্রুপের করার কথা। আমাদের তো অলরেডি হাতে একটা কাজ আসে। দুটো দায়িত্বই আমাদের হাতে দেওয়াটা রিস্ক অ্যান্ড হার্ড হয়ে গেল না? হেড মুচকি হেসে বলল, এই জন্যই তো 3 জনকে ভাগ ভাগ করে কাজ দেওয়া হয়েছে। তবে তোমাদের জন্য সুখবর আছে। নেওয়াজ সাবির ভ্রু বাঁকিয়ে বলল, কেমন সুখবর স্যার? হেড টেবিলে দুটো হাত রেখে বললেন, এটা জায়েদ বলবে। জিনান, আধাম ও নেওয়াজ সাবির উভয় মুনতাজির জায়েদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। মুনতাজির গলা খাকারি দিয়ে বলল, আমাদের সাথে আরেকজন যুক্ত হবেন এই মিশনে। তার ফাইটিং স্কিল মারাত্মক এবং বিধ্বংসী ইন্টেলিজেন্ট এজেন্ট। খুব শীঘ্রই সে আমাদের সাথে অ্যাটেন্ড হবেন। সে আগে অন্য ডিপার্টমেন্টে কাজ করেছে। মাঝখানে সে সাময়িকভাবে সাসপেন্ড হয়ে গিয়েছিল। সাসপেন্ড শেষ আবারও ব্যাক করেছেন তিনি। জিনান আধামের নীল চক্ষু জলজল করে উঠল। নেওয়াজ সাবির অবাক হয়ে শুধালো, সাসপেন্ড হয়েছিল কেন? কোনো এক অভিযোগ তার উপর অপহৃত হয়েছিল। যদিও শোনা যায় ওই অভিযোগ তাকে ফাঁসাতে করা হয়েছিল। তার ট্যালেন্টের জন্য তিনি আবারও ব্যাক করতে পারছেন, না হলে আজীবনের জন্য সাসপেন্ড করে দেওয়া হতো। তার স্কিল দেখে IMF ডিপার্টমেন্টে এই সিদ্ধান্ত নেননি। জিনান পেপার ওয়েট মুঠো করে ধরে বলল, ইন্টারেস্টিং। নেওয়াজ নড়ে চড়ে বসে পড়ল। আপনি তার সম্পর্কে এত তথ্য জানলেন কিভাবে? কারণ তার সাথে আমরা একটা মিশনে কাজ করতে হয়েছিল। নেওয়াজ বলল, আচ্ছা, আমরা তাকে অবশ্যই সম্মানের সহিত গ্রহণ করব। তার নামটা কি? মুনতাজির গম্ভীর স্বরে আজারেক জিপার বলল। জিনান ও নেওয়াজ দুজনেই চমকে গেল। নেওয়াজ বলল, উনি কি বিদেশি? নো। তবে নাম এমন রহস্যময়, বিদেশিদের মতো কেন? আজারাক সাইফার? এটাও একটা রহস্য হয়তোবা। বলেই মুনতাজির জায়েদ থামলো। ডিপার্টমেন্টের হেড এবার মুখ খুললেন। তো বয়েস, তোমরা তোমাদের কাজে লেগে পড়ো তাহলে। অবশ্যই সাবধানে করবে সবকিছু। আজরাক সাইফার দ্রুতই জয়েন হয়ে যাবে তোমাদের সাথে। তোমাদের টেবিলের ফাইল চলে গিয়েছে, সব তথ্য ভালোভাবে পড়ে নেবে। এবার যাও। 3 জনই উঠে দাঁড়ালো। মুনতাজির, জায়েদ ও নেওয়াজ সাবির বেরিয়ে গেলেও জিনান দাঁড়িয়ে রইল। হেড তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কিছু বলবে আধাম? জিনান তার হাতের ফাইল হেডের দিকে বাড়িয়ে বলল, স্যার, এই ফাইলে কিছু সন্ত্রাসীর নাম উল্লেখ আছে। আমার পরবর্তী টার্গেট এরা। আপনার মতামত কি? এগোতে পারো, তবে যে মিশনটা দেওয়া হয়েছে ওটার দিকে ফোকাস বেশি দিতে হবে, মনে রেখো। তাই এসব কাজ দ্রুত সমাধান করে ফেলো 3 জনে মিলে। বেস্ট অফ লাক। ওকে স্যার। বলে রুম থেকে বেরিয়ে যেতে যেতে নীল চক্ষুদয় রহস্যময় করে বাঁকা এসে মনে মনে বলল, ইন্টারেস্টিং ক্যারেক্টার। আই অ্যাম ওয়েটিং। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।